আমরা আমাদের ডিসকাশন শুরু করব সিস্টেমিক স্ক্লেরোসিস দিয়ে। সিস্টেমিক স্ক্লেরোসিস সম্পর্কে উইলিয়াম অসলারকে চেনো? উইলিয়াম অসলার কে ছিলেন? হ্যাঁ না, অসলার নোট না, উইলিয়াম অসলার। উইলিয়াম অসলার ইজ দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন। ঠিক আছে, আমরা যে মেডিসিন পড়ি, আমি যে মেডিসিন ডিপার্টমেন্টের শিক্ষক, সেই ডিপার্টমেন্টের উনি ফাদার সেই অর্থে। ঠিক আছে, যেমন ফিজিশিয়ান। যাই হোক, তো উইলিয়াম অসলার তিনি একদম নমস্কার ব্যক্তি, অনেক ওনার এমনি ক্লিনিক্যাল তো আছেই, তার সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং তার কথাগুলো আমাদের চিরনমস্ত উক্তি হয়ে আছে। অরূপ কুণ্ডর বইও দেখবে একটা উইলিয়াম অসলারের আছে, উক্তি আছে, প্রথম দিকেই আছে। তো উইলিয়াম অসলার বলছেন যে সিস্টেমিক স্ক্লেরোসিস এর সব থেকে যে সিভিয়ার ফর্ম ডিফিউজ স্ক্লেরোডার্মা, সেটা ওয়ান অফ দ্য মোস্ট পেইনফুল এবং একটা অভিশপ্ত অসুখ, যে অসুখে মানুষ তার নিজের চামড়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, চামড়াটা স্টিলের মতো হয়ে যায় এবং ক্রমাগত সেই চামড়া তার নিজের আসেই তাকে আষ্টে পিষ্টে মমের মতো চেপে ধরে থাকে এবং আলটিমেটলি একটা খুব পেইনফুল সাফোকেটিং একটা ডেথ হয়। মানে ধরো তোমার চারপাশে যদি শক্ত করে একটা আবরণ দিয়ে লেপে দেওয়া হয়, তাহলে ফুসফুস এক্সপ্যান্ড করবে না। যে ফিলিং হয় সেই সিমিলার ফিলিং আমরা সিস্টেমিক স্ক্লেরোসিসের অ্যাডভান্সড ডিজিজে পেতে পারি। এই কারণে ডিজিজটা এত বেশি মারাত্মক। হ্যাঁ, এই যে উইলিয়াম অসলার, ছবিটা কি চেনা চেনা লাগছে? মেডিসিনের যদি ডিপার্টমেন্ট থেকে আমরা কোনোদিন কুইজ অ্যারেঞ্জ করি, হোপফুলি করবো, ঠিক আছে, তো তখন এই সমস্ত ছবিগুলো আমরা দেবো। ঠিক আছে, তো বলছে in its more aggravated form diffuse scleroderma is one of the most terrible of all human ills. Truly speaking, আমরা দেখব কতটা খারাপ অসুখটা। and like Tithonus, একটা character, Greek character, to wither slowly, and like him to be beaten down and marred and wasted until one is literally a mummy encased in an ever-shrinking, slowly contracting skin of steel, is a fate not pictured in any tragedy, ancient or modern. এতটাই পেইনফুল। তো এটা কি? এটা একটা ডিজিজ অফ আননোন ইটিওলজি। সমস্ত অটোইমিউন কন্ডিশনসগুলোর আমরা ইটিওলজি সম্পর্কে খুব একটা ভালো জানি না, খালি প্যাথোজেনেসিস, ইটিওপ্যাথোজেনেসিস কিছুটা পস্টুলেট করি, 100% শিওর আমরা কখনো হতে পারি না। এটা আরোই অবসকিউর ডিজিজ, কি কারণে যে হচ্ছে কেউ জানে না। মেইন যে মলিকিউল এখানে টিজিএফ বিটা, আমরা সবাই জানি টিজিএফ বিটা ক্রনিক ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট মলিকিউল। সেই টিজিএফ বিটা কি করে? ফাইব্রোসিস করে মোস্টলি। যে ক্রনিক ইনফ্লামেশনের যে লাস্ট স্টেজ এবং প্যাথোজেনিক স্টেজ যেটা, সেটা হলো ফাইব্রোসিস, স্কার তৈরি করে। সেই ফাইব্রোসিসের জন্য যে মলিকিউলটা, এই অসুখেও সেই মলিকিউলটার একটা ওভার এক্সপ্রেশন দেখা যায়। তো কি হয়? মেইনলি অ্যাট দ্য লেভেল অফ ভেসেলস একটা সমস্যা হয়। প্রথমত ইমিউন ডিসরেগুলেশন হবে, অ্যাজ অল অটোইমিউন কন্ডিশনস অ্যাসোসিয়েটস, ইমিউন ডিসরেগুলেশন হবে, ইনফ্লামেশন হবে, তারপরে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হবে, ছোট ছোট ভেসেলসে প্রবলেম হবে এবং সেগুলো আস্তে আস্তে বুঝে যাবে, সরু হয়ে যাবে এবং দ্যাট উইল আলটিমেটলি লিড টু সিস্টেমিক সাবসিকুয়েন্ট সিস্টেমিক ফাইব্রোসিস। তাহলে মেনলি তিনখানা এখানে মেন ফ্যাক্টর, একটা হলো ইমিউন ডিসরেগুলেশন, 2 নম্বর হলো অ্যাঞ্জিওপ্যাথি, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি এবং 3 নম্বর হলো ফাইব্রোসিস। শর্ট নোটে এই টেবিলটা তোমরা দিয়ে দিতে পারো, এটা কেলিস থেকে নেওয়া। তাহলে ইনফ্লামেশন, এই কোয়াড্রাট বলা হয় এটাকে। ইনফ্লামেশন থাকছে, অটোইমিউনিটি থাকছে, এই দুটো পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে কানেক্টেড। দিস ইনফ্লামেশনস এন্ড অটোইমিউনিটি আলটিমেটলি লিডস টু ভাস্কুলোপ্যাথি এন্ড ফাইব্রোসিস। কিভাবে কোনটার পরে কোনটা আসছে উই আর নট শিওর, বাট দিস ইজ ইন জেনারেল 4 মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিডিং টু দ্য প্যাথোজেনেসিস অফ দিস ডিজিজ। একটু প্যাথোজেনেসিসটা আমি টাচ করলাম আর কি। এপিডেমিওলজি, ডেফিনেটলি ইট ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ডিজিজ। ঠিক আছে, প্রতি 10 লাখে 18 থেকে 20 জন প্রতি বছরে হয়। ইনসিডেন্ট যেটা বলে, তোমার ইনসিডেন্স প্রিভ্যালেন্সের তফাৎ আলাদা করে বলে দিতে হবে না, কমিউনিটি মেডিসিনে পড়েছো। অ্যান্ড প্রিভ্যালেন্স হলো 100 থেকে 300 কেস পার মিলিয়ন পপুলেশন, প্রতি 10 লাখ পপুলেশনে 100 থেকে 300 কেস। তো আমরা মোস্ট পপুলাস এরিয়ার, ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস এরিয়াতে বসবাস করি। তো আমরা ডেফিনেটলি আমাদের চোখ কান খোলা রাখতে হবে এই অসুখটা
যাতে আমরা মিস না করি ইন ইটস আর্লি স্টেজ, লেট স্টেজে ডায়াগনোসিস করে কিচ্ছু লাভ নেই। আচ্ছা, অ্যাভারেজ এজ অ্যাট অনসেট এটা মিডল এজ টু এল্ডারলি 35 to 60, তবে যে কোনো এজে প্রেজেন্ট করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কম, তার কারণ ফাইব্রোসিস ডেভেলপ হতে টাইম লাগবে, তো অ্যাটলিস্ট মিনিমাম 10 বছর 15 বছর টাইম দিতে হবে। তো সেক্ষেত্রে বাচ্চাদের প্রেজেন্টেশন ভেরি রেয়ার, বেসিক্যালি 35 to 50 ইয়ার্স। আচ্ছা, ডেফিনেটলি ইট ইজ ফিমেল প্রিপন্ডারেন্ট কন্ডিশনস। রেশিও কেউ 3:1 বলে, কেউ 7:1 বলে, বিভিন্ন স্টাডিতে ভ্যারি করে। তো মেনলি এটা জেনে রাখো এটুকু যে ইট ওয়ে মোর কমনার ইন ফিমেল দ্যান ইন মেন লাইক আদার কন্ডিশনস। আদার কন্ডিশনসের মধ্যে ব্যতিক্রমগুলো আছে, আমরা মাথায় রাখবো ব্যতিক্রমগুলো। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস যেটা একটা ব্যতিক্রম ছিল, ঠিক আছে। আচ্ছা, নাও কামিং টু টার্মিনোলজি। এই জায়গাটা আমরা খুব কনফিউজড হই, কারণ কতগুলো সিমিলার টার্ম আমরা একে অপরের পরিপূরক হিসেবে অনেক সময় ইউজ করে ফেলি। স্ক্লেরোডার্মা, স্ক্লেরোডার্মা টার্মটা আমাদের মনে আছে, আমরা প্যাথোলজিতে পড়েছি, আমরা ডার্মাটোলজিতে পড়বো, ডার্মাটোলজি ক্লাস হচ্ছে, ডার্মাটোলজিতে আমরা পড়বো স্ক্লেরোডার্মা। স্ক্লেরোডার্মা মানে হলো, এবার অনেক স্ক্লেরোডার্মা সিস্টেমিক স্ক্লেরোসিস একটু আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাই অনেক সময়, কিন্তু যদি টার্মটা আমরা ভালো করে ডিসেক্ট করি তাহলে বুঝতে পারবো। স্ক্লেরোডার্মা ইট টেলস অনলি অ্যাবাউট দ্য স্কিন, ডার্মা স্ক্লেরোজড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেখানে কিন্তু কোনো সিস্টেমিক ম্যানিফেস্টেশনস থাকবে না, ঠিক। কিন্তু যখনই আমরা সিস্টেমিক স্ক্লেরোসিস বলছি, তার মানে there may be or may not be, in most of the cases there will be skin manifestations, along with that there will be systemic associations, systemic conditions that is part and parcel of the disease. তখনই আমরা ওই হোল প্যাকেজটাকে বলবো সিস্টেমিক স্ক্লেরোসিস। এই ব্যাপারটাতে একটু ক্লিয়ার হতে হবে আমাদেরকে, আমি এই কারণে এখানে এমফাসাইজ করছি। তাহলে লোকালাইজড স্ক্লেরোডার্মা, অ্যাজ সিম্পল স্ক্লেরোডার্মা মানে কি থিকেনিং অ্যান্ড ইনডিউরেশন অফ স্কিন, থিকেনিং অ্যান্ড একটু মোটা হয়ে যাওয়া, একটু গাদলা মতো হয়ে যাওয়া। গাদলা মানে জানো তো সব জিনিস, গাদলা, ঠিক আছে। তো মোটা হয়ে যাওয়া স্কিন, এবং সেই তার কিছু টাইপ আছে কি, লোকালাইজড স্ক্লেরোডার্মা, থিকেনিং ইনডিউরেশন অফ দ্য স্কিন, নো সিস্টেমিক ফিচার। মরফিয়া হলো একটা ওই স্ক্লেরোডার্মার একটা পার্ট, তোমরা ডার্মাটোলজিতে আরো ডিটেলসে পড়বে। লিনিয়ার স্ক্লেরোডার্মা, এগুলো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। নাও কামিং টু সিস্টেমিক স্ক্লেরোসিস, এখানে থিকেনিং ইনডিউরেশন স্কিনে থাকবে, মোস্টলি ইন মোর দ্যান 90% কেসেস ডেফিনেটলি থাকবে। তার সাথে অবভিয়াসলি কিছু না কিছু সিস্টেমিক ফিচার্স থাকবে। কি কি ফিচার্স আমরা পরে আসছি। আচ্ছা, সেটা তখন আমরা বলবো সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিসের এবার এই তিনখানা পার্ট আছে। আমরা অনেকে ভুল করি, আমরা ভাবি এগুলো স্ক্লেরোডার্মার পার্ট, না। সিস্টেমিক স্ক্লেরোসিসকে শর্ট ফর্ম আমরা কি বলি, এস স্মল সি, ক্যাপিটাল এস স্মল সি, এটাকে আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে বলি সিস্টেমিক স্ক্লেরোসিস। এই সিস্টেমিক স্ক্লেরোসিসের দুটো পার্ট, বেসড অন স্কিন ইনভলভমেন্ট, বেসড অন স্কিন ইনভলভমেন্ট। যদি স্কিন ইনভলভমেন্ট একদম না থাকে সিস্টেমিক স্ক্লেরোসিসের মধ্যে, স্কিন ইনভলভমেন্ট আমরা একটু পেলাম না, এটা খুবই রেয়ার হয়, সেটাকে আমরা বলবো সিনে স্ক্লেরোডার্মা। যদি স্কিন ইনভলভমেন্ট লিমিটেড হয়, লিমিটেড টু সে ডিস্টাল টু রিস্ট জয়েন্ট বা ডিস্টাল টু এলবো জয়েন্ট, সেরকম যদি প্যাটার্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো লিমিটেড। আর যদি পুরো হোল বডির স্কিন ইনভলভ করে সেটাকে আমরা বলবো ডিফিউজ। তাহলে এগুলো কিন্তু স্ক্লেরোডার্মার পার্ট নয়, এগুলো হলো সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যাজ এ হোল এই ডিজিজটার পার্ট, যার মেনলি দুটো এন্টিটি কি, ডিফিউজ কিউটিনিয়াস। সিস্টেমিক স্ক্লেরোসিস মানে ডিফিউজ টার্মটা সিস্টেমিক স্ক্লেরোসিসের অ্যাডজেক্টিভ নয়, কার অ্যাডজেক্টিভ, স্কিন ইনভলভমেন্টের অ্যাডজেক্টিভ। তাহলে ডিফিউজ কিউটিনিয়াস, লিমিটেড কিউটিনিয়াস, এই জায়গাটা তোমরা ক্লিয়ার হও। বারবার যখন এমনি মেডিসিন করবে, যদি তোমাদের মধ্যে ডেফিনেটলি কিছু কিছু লোক করবে, সেখানেও আমাদের এই সেম কনফিউশন হয়, অনেক গুলিয়ে ফেলেন। তো এটা হলো সিস্টেমিক স্ক্লেরোসিসের ডিজিজের পার্ট। তার এবার ডিপেন্ডিং অন দ্য স্কিন ইনভলভমেন্ট আমরা দুই ভাগে বা তিন ভাগে কখনো কখনো ভাগ করি। লিমিটেড স্কিন ইনভলভমেন্ট সেটাকে আমরা বলি লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, ডিফিউজ স্কিন ইনভলভমেন্ট সেটাকে আমরা বলি ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। আর যদি একদমই না থাকে অথচ সিস্টেমিক ফিচার্স পাচ্ছি আমরা, তখন সেটাকে বলবো সিনে স্ক্লেরোডার্মা। তিনটে জিনিসই তোমাদের একটু মনে রাখতে হবে। আশা করছি টার্মিনোলজিগুলো ক্লিয়ার। আচ্ছা, স্ক্লেরোডার্মা মিমিকাস কিছু আছে যেগুলো বাইরে থেকে দেখে স্ক্লেরোডার্মার মতো মনে হয়, কিন্তু স্ক্লেরোডার্মা নয়, তার সাথে একটু আমাদের তফাৎ করতে হয়। অনেক সময় আমরা ভাইভাতে এগুলো জিজ্ঞেস করি, এবং এমসিকিউ তো অনেক সময় আমরা নিট পিজিতে হয়তো জিজ্ঞেস তোমাদের করবে। স্ক্লেরোডিমিয়া, স্ক্লেরিডিমা,
স্ক্লেরোমিক্সিডিমা, স্ক্লেরিডিমা মানে হলো ইডিমার জন্য যেটা স্কিনটা মোটা মোটা হয়ে যায় সেটাকে স্ক্লেরিডিমা বলে। স্ক্লেরোমিক্সিডিমা, মিক্সিডিমাটা টিস্যু স্কিনে ডিপোজিট হলে স্কিনটা যেরকম টাফেন্ড হয়ে যায় সেটাকে আমরা স্ক্লেরোমিক্সিডিমা বলি। ইওসিনোফিলিক ফাসাইটিস অ্যান্ড নেফ্রোজেনিক সিস্টেমিক ফাইব্রোসিস, এগুলো তো ফাসাগুলো যেহেতু টাইটেন্ড হয়ে যাবে সেই কারণে আমাদের স্কিনটা অনেক সময় টাইট মনে হতে পারে। কিভাবে স্কিন টাইটেনিং দেখি আমরা পরের ছবিতে দেখবো আর কি। তো এগুলো জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য। মেইনলি তোমাদের এই পেজ থেকে মনে রাখতে হবে সিস্টেমিক স্ক্লেরোসিস তিনটে টাইপস, ডিফিউজ কিউটিনিয়াস, লিমিটেড কিউটিনিয়াস অ্যান্ড সিনাস স্ক্লেরোডার্মা। এইখানে দেখো ছবিতে ক্লিয়ার হচ্ছে, এখানে আমরা এই পেশেন্টটার ভেতরে কিছু ফিচার্স পেয়েছি, ইসোফেজিয়াল ডিসমোটিলিটি পেয়েছি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ পেয়েছি হয়তো বা তার সাথে হয়তো লিভারে কোনো টিস্যু পেয়েছি, কার্ডিয়াক কোনো ইস্যু পেয়েছি, যেটাতে আমরা ডায়াগনোসিস করে ফেলেছি যে এটা সিস্টেমিক স্ক্লেরোসিস, কিন্তু তার কোনো স্কিনে ফিচার্স পাচ্ছি না, নো স্কিন ফিচার্স, সেটাকে আমরা কি বলবো, সিনে স্ক্লেরোডার্মা বা সিনে সিস্টেমিক স্ক্লেরোসিস। লিমিটেডের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়, এটা একদম সব থেকে রিসেন্ট যেটা বই, তার তোমরা হ্যারিসন বা তার আগের বইগুলোতে পাবে না। এখানে টাইপ 1 টাইপ 2। টাইপ 1 হলো কেবলমাত্র একদম অ্যাক্রাল, যেগুলো পা, হাত এবং গলা থেকে উপরের দিক, সেটাকে বলবো টাইপ 1। টাইপ 2 হলো আপ টু এলবো এবং আপ টু নি, অ্যান্ড টাইপ 3 দ্যাট ইজ ডিফিউজ, সেটা হলো পুরো বডি। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার সবার কাছে? চলো এবারে আমরা কিছুটা তফাৎ, এখানে এই টেবিলটা হ্যারিসন থেকে নাও, বুঝতেই পারছো। এখানে স্কিন ইনভলভমেন্ট এগুলো আলাদা করে বলার দরকার নেই, যেখানে আমি যেটা মেনশন করতে চাই যে এখানে এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, যে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস এটাও সিস্টেমিক স্ক্লেরোসিস, তার কিছু কিছু স্পেসিফিক অর্গানের উপরে বা স্পেসিফিক ডিজিজ এন্টিটির উপরে বেশি প্রেডিলেকশন আছে। ঠিক তেমনি ডিফিউজ কিউটিনিয়াস যে সিস্টেমিক স্ক্লেরোসিস তার কিছু কিছু ডিজিজের উপরে বা ডিজিজ ফ্যাসেটের উপরে কিছু কিছু স্পেসিফিক প্রেডিলেকশন, মানে কোনটাতে কোনটা কমন হয় এইটা একটু মাথায় রাখতে হবে। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষাতে আমরা জিজ্ঞেস করি সেটা হলো গিয়ে ইন্টারস্টিশিয়াল ডিজিজ আর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। ইন্টারস্টিশিয়াল ডিজিজ বেশি কমন কোনটাতে হয়, স্লোলি প্রোগ্রেসিভ, জেনারেলি মাইল্ড, এটা হয় লিমিটেড কিউটিনিয়াসে। তাহলে বেশি কমনলি কোথায় পাবো আমরা, ডিফিউজ কিউটিনিয়াসে, এবং সিভিয়ার হয়। পালমোনারি হাইপারটেনশন জাস্ট উল্টোটা, লিমিটেড কিউটিনিয়াসে আমরা পাবো ফ্রিকুয়েন্টলি, ডিফিউজ কিউটিনিয়াসে পাবো রেয়ারলি। স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস বলে একটা জিনিস হয়, আমরা পরে আসছি সব, যেটা লিমিটেড কিউটিনিয়াসে ভেরি রেয়ার হয় কিন্তু ডিফিউজ কিউটিনিয়াসে অনেক বেশি ইনভলভ হয়। ইন জেনারেল ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস মোর সিভিয়ার অফ ফাইব্রোসিস। ঠিক আছে, তাহলে যত বেশি ফাইব্রোসিং টাইপ অফ ইনভলভমেন্ট হবে সেগুলো ডিফিউজ কিউটিনিয়াসে বেশি হবে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এটা একটা লাং ফাইব্রোসিস, তাহলে এতে বেশি হবে, কিন্তু পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন টিপিক্যালি লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসে বেশি দেখা যায়। এইটুকু তোমাদের তফাৎ মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এই যে সিস্টেমিক স্ক্লেরোসিস আমরা পুরো রিউমাটোলজিতে দেখছি সমস্ত অসুখই অটো অ্যান্টিবডিজ অ্যান্ড অটো অ্যান্টিবডিজ, তো ঠিক তেমনি সিস্টেমিক স্ক্লেরোসিসে কিছু কিছু স্পেসিফিক অটো অ্যান্টিবডিজ কিছু কিছু স্পেসিফিক ডিজিজ এন্টিটিকে প্রিডিসপোজ করে, প্রোন করে, যে এই অ্যান্টিবডিটা যদি পজিটিভ হয় তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিসের মধ্যেই এই সমস্ত ফিচারগুলো বেশি বেশি হওয়ার চান্স আছে। সবগুলো মনে রাখতে হবে না, খালি কয়েকটা জিনিস তোমাকে আমি এখানে হাইলাইট করছি। টোপোআইসোমারেজ 1 বা HCl70 এটা পালমোনারি ফাইব্রোসিসকে প্রিডিলেক্ট করে, এটা মেইনলি পাওয়া যায় ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, ডিফিউজ বা লিমিটেড। ঠিক তেমনি সেন্ট্রোমিয়ার অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি বলে, প্রোটিন বি, প্রোটিন সি, ব্যাকেটে মনে রাখার দরকার নেই, অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, সেটা কোথায় পাওয়া যায়, লিমিটেডে। এই প্রথম দুটি অ্যান্টিবডি তোমাদের এমসিকিউ এর জন্য সব থেকে হট, এই টেবিলগুলোর মধ্যে প্রথম দুটো তোমরা বেশি করে মনে রাখবে, তাহলে সিভিয়ার ডিজিটাল ইস্টিমিয়া দ্যাট ইজ রেনল্ডস ফেনোমেনন হবে, তার সাথে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে, শিকা সিনড্রোম হবে, ক্যালসিনোসিস হবে, এই টার্মগুলো পরে ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস মনে রাখতে হবে আলাদা করে, রেনাল ক্রাইসিসের জন্য আরএনএ পলিমারেজ 3 এই অটো অ্যান্টিবডিটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে তিনখানে এখানে অ্যান্টিবডি এই টেবিলের মধ্যে আমরা মনে রাখবো। নাম্বার 1 HCl70 বা অ্যান্টি টোপোআইসোমারেজ 1, সেটা ডিফিউজ কিউটিনিয়াসে মোর কমনলি পাওয়া যায়, পালমোনারি ফাইব্রোসিস প্রিডিলেক্ট করে। নাম্বার 2 অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি লিমিটেড কিউটিনিয়াসে বেশি পাওয়া যায় মোর কমনলি, যে পালমোনারি হাইপারটেনশন বা ভাস্কুলার যেগুলো প্যাথোলজি সেগুলোকে ইন্ডিকেট করে, শিকা সিনড্রোম, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন বা ডিজিটাল ইস্টিমিয়া। এন্ড লাস্টলি আরএনএ পলিমারেজ 3 অ্যান্টি আরএনএ পলিমারেজ 3 সেটা প্রিডিলেক্ট করে কাকে, রেনাল ক্রাইসিস, স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিসকে প্রিডিলেক্ট করে। ঠিক আছে, রেনাল ক্রাইসিস কেন হয় কি অ্যাজিউম করতে পারবেন? এখানে একটা ইম্পর্টেন্ট প্যাথোজেনেসিসে আমরা কি বলেছি, ভাস্কুলোপ্যাথি হয়, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হয়, তাহলে কিডনি একটা ইম্পর্টেন্ট অর্গান, ভাস্কুলার অর্গান যেখানে প্রচুর মাইক্রো অ্যাঞ্জিওস আছে, তাই না? তো ডেফিনেটলি তাহলে কিডনি খুব
কমন ইনভলভ হওয়ার কথা, যদি অতটা কমন নয়, ইটসেলফ ইট ইজ এ রেয়ার ডিজিজ, তারও রেয়ার হয় স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস এন্ড ইট ইজ ভেরি ফ্যাটাল ডিজিজ। আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে বাঁচাতে পারি না, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে, বাঁচানো সম্ভব হয় না। তবে যদি আমরা এসি ইনহিবিটর দিই তাহলে অনেক সময় পেশেন্টকে রিভার্স করা যায়। যাই হোক, আচ্ছা, নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইয়োর এক্সাম পারপাস, তোমাদেরকে পাতা ভরাতে হবে, তো ডেফিনেটলি এই সমস্ত জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। কি কি হয় ক্লিনিক্যাল ফিচারের মধ্যে? আমরা একটা টিপিক্যাল এন্টিটিকে মনে রাখবো, রেনল্ডস ফেনোমেনন। রেনল্ডস ফেনোমেনন, রেনল্ডস ফেনোমেনন সিস্টেমিক স্ক্লেরোসিসের একটা ওয়ান অফ দ্য প্রোটোটাইপিক ম্যানিফেস্টেশনস বলতে পারো। তাহলে রেনল্ডস ফেনোমেনন হবে, তার সাথে আদার কি হতে পারে, স্কিন ম্যানিফেস্টেশন কিছু হবে, তার সাথে আদার সিস্টেমিক অর্গান ম্যানিফেস্টেশন হতে পারে। তাহলে আমরা তিন ভাগে ডিসকাশনটা ভাগ করতে পারি। সব থেকে প্রথমে যেটা আসছে রেনল্ডস ফেনোমেনন, এটা বাকি আদার অটোইমিউন ফ্যাসেটস এর মতো এগুলোর এটাও প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি রেনল্ডস ফেনোমেনন কি, সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনন কি, এর তফাৎ কি তোমাদের হর হামেশাই ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, যে রেনল্ডস ফেনোমেনন সিস্টেমিক স্ক্লেরোসিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে সেটা কি প্রাইমারি না সেকেন্ডারি? অবভিয়াসলি ইট ইজ সেকেন্ডারি। প্রাইমারি মানে এর আর অন্য কোনো কজ নাই। পুরো মেডিকেল সায়েন্সে প্রাইমারি একটাই জিনিস ইন্ডিকেট করে যে অন্য কোনো কজ নাই, জাস্ট প্রাইমারি হেডেক, অন্য কোনো কারণে হেডেক হচ্ছে না, সাইনোসাইটিসের জন্য, মেনিনজাইটিসের জন্য হেডেক হচ্ছে না, জাস্ট হেডেক ইটসেলফ হেডেক, আর অন্য কোনো ফ্যাসেট নেই ওই অসুখটার। ঠিক তেমনি প্রাইমারি রেনল্ডস ফেনোমেনন ছাড়া আর অন্য কোনো ফিচার্স নাই। তাহলে সেটা কি হবে, কম ক্ষতিকর হবে। রেনল্ডস ফেনোমেননে কি হয়, ইট ইজ অ্যান অ্যাগ্রাভেটেড রেসপন্স টু কোল্ড স্টিমুলাই আর ইমোশনাল স্ট্রেস, হোয়াটএভার, কোল্ড বা টেম্পারেচার, হট, বেশি হট হলেও অনেক সময় হয়, রেয়ারলি। তো ইট ইজ কল্ড অ্যাগ্রাভেটেড, কারণ নর্মালি আমরা যদি আমাদের হাত বা আঙুল কোল্ডে যদি এক্সপোজড হয় তাহলে কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে, এটা তো নর্মাল ফেনোমেনন। এখানে সেটা অনেক বেশি অ্যাগ্রাভেটেড হয়, এতটাই অ্যাগ্রাভেটেড হয় যে ফিঙ্গার পাল্পে ব্লাডই ফ্লো করতে পারে না। দিস উইল লিড টু প্যালর। তাহলে প্রথমে প্যালর হবে, যদি ব্লাড ব্যাক করতে না পারে তাহলে কি হবে, সায়ানোসিস হবে, তাহলে প্যালর বা সায়ানোসিস হবে। তারপরে যখন ওই ইভেন্ট আস্তে 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 নর্মালাইজ হবে তখন সেখানে রিঅ্যাক্টিভ হাইপারিমিয়া হবে, তাই না? তো এই তিন ধরনেরই কালার আমরা পেতে পারি, এবং টিপিক্যালি ইট উইল বি অ্যাগ্রাভেটেড বাই কোল্ড স্টিমুলাই অর ইমোশনাল স্ট্রেস, দুটোতেই হতে পারে। সো দিস ইজ দ্য টিপিক্যাল রেনল্ডস ফেনোমেনন। এই রেনল্ডস ফেনোমেনন যদি প্রাইমারি হয়, এর সঙ্গে আর অন্য কোনো যদি অসুখ অ্যাসোসিয়েটেড না থাকে, তাহলে ইট ইজ ইউজুয়ালি ভেরি মাইল্ড ফেনোমেনন। এখানে খুব একটা বেশি কিছু প্রবলেম হয় না, ডিজিটাল ইস্টিমিয়া হয় না, ডিজিটাল গ্যাংগ্রিন হয় না, আলসারেশন হয় না, এর প্রগনোসিস বেটার। এটা অনেক আর্লি এজে প্রেজেন্ট করে, 15 থেকে 30 বছর বয়সেই ইয়াং ফিমেলদের স্পেশালি আমরা প্রাইমারি রেনল্ডস যেটা বলি সেটা দেখা যায়। এটা রিলেটিভলি ইনইকুয়াস ডিজিজ, খুব একটা প্রবলেম হয় না। সেকেন্ডারি রেনল্ডস হলে রেনল্ডস ফেনোমেনন অ্যাসোসিয়েটেড উইথ other autoimmune conditions. As a result of other autoimmune conditions, you can say like that. Most commonly systemic sclerosis, SLE তেও হতে পারে, ঠিক আছে, মেনলি এই দুটোতেই হয়, তো সেটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবারে কম্পারিজন, এই টেবিলটা জাস্ট তোমাদের পড়ার জন্য রেখেছি। এখানে ওইটাই লেখা হয়েছে, স্কিন চেঞ্জেস, যত কিছু খারাপ জিনিসগুলো সেকেন্ডারি রেনল্ডসে বেশি হবে, প্রাইমারি রেনল্ডসে কম হবে। এজ অফ অনসেট এটা 15 থেকে 30 বছর, ইউজুয়ালি আফটার 30 ইয়ার্স। সেকেন্ডারি মানে টাইম লাগবে, ঠিক আছে, আর এগুলো অতটা মনে রাখা দরকার নেই। মেনলি এই টেবিলটা তোমাদের অনেক সময় আমরা কোশ্চেনে জিজ্ঞেস করি, ভাইভাতে জিজ্ঞেস করি, বা ফর ইউর এক্সাম পারপাস অলসো ইম্পর্টেন্ট, রাইট? এগুলো কি, তাহলে এই রেনল্ডসেরই এক্সটেন্সিভ ফর্ম দেখো, এখানে ডিজিটাল আলসারেশনস, এগুলোতে আলসারেশনস হয়েছে, তার সঙ্গে এখানে গ্যাংগ্রিন ফর্ম করেছে, বোঝা যাচ্ছে? তাহলে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম সেকেন্ডারি ইস্যু, তার মানে সিস্টেমিক স্ক্লেরোসিস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড রেনল্ডস ফেনোমেনন, এইরকম জিনিসপত্র আমরা দেখতে পাই। আচ্ছা, যে ভাস্কুলোপ্যাথিটা হয় সেই ভাস্কুলোপ্যাথি মানে সেকেন্ডারি রেনল্ডসের ক্ষেত্রে বিশেষত, প্রাইমারি রেনল্ডসে আমরা ভেসেলসের খুব একটা পার্মানেন্ট ড্যামেজ দেখতে পাবো না, ওটা জাস্ট একটা অ্যাকিউট স্ট্রেস রিলিভ হয়ে গেল, ঠিক হয়ে গেল, কোনো পার্মানেন্ট ড্যামেজ হবে না। কিন্তু সেকেন্ডারি রেনল্ডসে অ্যানজিওপ্যাথি হতে পারে বা হয়, এবং সেটা কি করে আমরা ডায়াগনোসিস করি, যে নখ আছে সেই নখের পাল্পের উপর এক ফোঁটা তেল ফেলি, তারপর মাইক্রোস্কোপের তলায় দেখি সেখানকার ভেসেলসের প্যাটার্ন কিরকম। এই এক নম্বরটা হলো নর্মাল প্যাটার্ন, দেখতে পাচ্ছ অনেকগুলো হেয়ার পিন লুপ ভেসেলস আছে, দিস ইজ দ্য নর্মাল প্যাটার্ন। তারপরে কি দেখতে পাচ্ছ, ডাইলেটেড হয়ে গেছে, অ্যাবনর্মালি এনগজড হয়ে গেছে,
এটি একটু অ্যাবনর্মাল, এটা দেখো, এবং নাম্বারটা এখানে যতটা নাম্বার আছে সেই তুলনায় অনেক কমে গেছে, ঠিক। তারপরে আরো কমে গেছে এবং আরো বেশি একটাটিক ভেসেলস এবং অ্যাবনর্মাল ভেসেলস আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড লাস্টলি ইন জেনারেল এইখানে 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 যতটা পিঙ্ক, এখানে অতটা পিঙ্ক আছে, পুরো স্লাইডটা দেখো অতটা পিঙ্ক নেই। এটা তো আমরা এটা স্লাইড দেখছি না, আমরা নেল ফোল্ড দেখছি। তাহলে যদি পিঙ্ক না থাকা মানে কি প্যালর থাকা। এইখানে দেখো কত বেশি পেল লাগছে, এটা পিঙ্ক লাগছে, এটা একটু কম পিঙ্ক, এটাও পিঙ্ক, এটা দেখো কত প্যালর হয়ে গেছে। সিভিয়ার চেঞ্জ তো আছেই, তার সাথে এখানে বোঝা যাচ্ছে যে ডিজিজটা এতটাই বেশি প্রোগ্রেস করেছে যে আশেপাশে ফাইব্রোসিসও হয়ে গেছে, যে ইন জেনারেল একটা আমরা প্যালর দেখতে পাচ্ছি। যাই হোক, এটা এক্সট্রা পয়েন্ট। কিন্তু নেল ফোল্ড ক্যাপিলারিস্কোপি ইনভেস্টিগেশনসটার নাম নেল ফোল্ড ক্যাপিলারিস্কোপিতে আমরা এই সমস্ত চেঞ্জ পাই সেকেন্ডারি রেনল্ডসে, প্রাইমারি রেনল্ডসে কিন্তু পাবো না। এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আচ্ছা, এবারে কিভাবে ট্রিটমেন্ট করবে, ট্রিটমেন্টটা আমি এখানে বলে নিতে চাইছি, কারণ সিস্টেমিক স্ক্লেরোসিস হলো একটা হেটেরোজেনাস কন্ডিশন। হেটেরোজেনাস মানে কি এতগুলো অসুখ এতগুলো অর্গান সিস্টেমকে ইনভলভ করে, অথচ তার কোনো ট্রিটমেন্ট সেই অর্থে টার্গেটেড ট্রিটমেন্টে একটাই ওষুধ দিলাম, একটি বায়োলজিক্যাল দিলাম, সমস্ত অসুখ একসঙ্গে ঠিক হয়ে গেলে সেটা নয়। যেমন যেমন সিমটমস আসবে, যেমন যেমন যে যে সিস্টেমকে ইনভলভ করবে সেই সমস্ত সিস্টেমসে তেমন তেমন আমরা সাপ্লিমেন্টাল বা প্যালিয়েটিভ কেয়ার দেব, ঠিক আছে। তো এই কারণে আমি এখানে রেনল্ডস ফেনোমেননের জন্য যে ট্রিটমেন্ট সেটা তাহলে কি দিতে পারি, ভ্যাসোডাইলেটর দিতে পারি। ভেসেলকে ইস্টেমিয়া হয়ে যাচ্ছে, ভেসেলস গুলো ছোট হয়ে যাচ্ছে, তাহলে ভ্যাসোডাইলেটর দিতে পারি। কি দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, আমলোডিপিন দিই। নর্মালি হাইপারটেনশনে কত 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম এরকম ডোজে ইউজ করি, এখানে আমরা 20-40 অব্দি ইউজ করতে হয়। হায়ার ডোজে আমরা আমলোডিপিন দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই। আর একটা কি দিতে পারি, নাইট্রোগ্লিসারিন ওয়াইন্টমেন্ট দিতে পারি। ভেরি গুড, নাইট্রোগ্লিসারিন ওয়াইন্টমেন্ট দিতে পারি। সিস্টেমিক দিই না, তার কোনো সাইড এফেক্ট অনেক বেশি হবে। তারও আগে আমরা একটা জিনিস দেবো, ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর দিতে পারি। সিলডেনাফিল, টালাডাফিল, এগুলো তোমরা দেখেছো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ইউজ করতে হয়, ডক্টর সমাধি পড়াবেন। তো ঠিক তেমনি এখানেও আমাদের সেই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আর লাস্টে তাতেও যদি না ইয়ে হয় তখন আমরা অ্যামব্রিসেন্টান, বোসেন্টান এই সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করতে। এই হলো মোটামুটি রেনল্ডস ফেনোমেননের ম্যানেজমেন্ট। রেনল্ডস ফেনোমেনন স্পেশালি বিট প্রাইমারি বিট সেকেন্ডারি ম্যানেজমেন্টে খুব একটা তফাৎ নেই। যদি অ্যাগ্রাভেটেড বেশি হয়, সিস্টেমিকের সাথে বেশি থাকে, তাহলে আমাদের আরো অ্যাগ্রেসিভলি ম্যানেজ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডোজ অনেক বেশি বাড়াতে হবে, কম্বিনেশন ড্রাগ ইউজ করতে হবে। খালি ড্রাগগুলোর নাম মনে রাখার জন্য আমি ছকটা দিয়েছি, ইন্টার্নশিপ যখন করবে তখন ছকটা হয়তো কাজে লাগবে। এক্সামের লেভেলে খালি ড্রাগ নাম মনে রাখবে, ঠিক আছে। কই ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি 1 বছর পরেই করবে, সেই কারণে আমি একটু এক্সট্রা জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখেছি, ঠিক আছে, যাতে অ্যাটলিস্ট তোমাদের মোবাইলে যদি স্লাইডগুলো থাকে, এক্সাম সরি ইমার্জেন্সিতে পেশেন্ট আসলে ওপিডিতে পেশেন্ট আসলে খুলে দেখা যায়, ঠিক আছে। এখানে একটা ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। আচ্ছা, উইদাউট স্লাইড অ্যাকচুয়ালি হয় পুরোটাই উইদাউট স্লাইড পড়াতে হবে, না হলে কোথায় ছিলাম আমরা, রেনল্ডস ফেনোমেনন, ঠিক আছে। এরপরে আমরা আসবো স্কিন ইনভলভমেন্ট। স্কিন ইনভলভমেন্টে কি হবে, স্কিনটা থিকেন্ড হয়ে যাবে, স্ক্লেরোজড হয়ে যাবে, থিকেন্ড হয়ে যাবে, স্ক্লেরোজড হয়ে যাবে, স্কিন টাইটেনিং হবে, স্কিন টাইটেনিং হবে। তাহলে পেশেন্ট তোমার কাছে এই সিমটমস নিয়ে খুব কমই আসে যে আমার স্কিন টাইটেনিং হয়েছে, যতক্ষণ না সেটা একদম অনেক বেশি অ্যাগ্রাভেট করছে। সিমটমস কি কি হতে পারে, স্কিন টাইটেনিং আমাদের কি একদম যেটা লিমিটেড কিউটিনেসে যেটা বলছিলাম, যে ওপরের দিকে, তাহলে গলা থেকে ওপরের দিকে হবে বা হাত থেকে ডিস্টালি হবে। তাহলে ইনিশিয়াল স্টেজে ওরা খালি দেখবে যে চামড়াটা আমার ফোলা ফোলা লাগছে। নর্মালি যে এই যে নাকলের ওপরে যে ভাঁজটা থাকে, সেই ভাঁজগুলো আমরা দেখতে পাবো না, সেগুলো অনেক সময় স্মুথ এন্ড হয়ে যাবে। তাহলে একটা স্মুথ এন্ড ফিঙ্গার দেখতে পাবো, সেটাকে আমরা বলি স্ক্লেরোডাক্টাইল। স্ক্লেরোডাক্টাইল। সসেজ ফিঙ্গার আলাদা, সসেজ ফিঙ্গার হলো জয়েন্ট ইনফ্লামেশন, তার সাথে সাথে যদি এডিমার জন্য পুরো ফিঙ্গারটা একই রকম ডায়ামিটার দেখতে হয়, সেটাকে আমরা সসেজ ফিঙ্গার বলি। কোথায় পাওয়া যাচ্ছিল সেটা, সোডিয়াটিক আর্থ্রোপ্যাথিতে। যাই হোক, ভুলে গেছে সব। আমরা এখানে পাবো কি, এখানে পাবো স্ক্লেরোডাক্টাইলি, মানে পুরো আঙুলটা একটু ফোলা ফোলা লাগবে এবং তার সাথে সাথে যে নর্মাল ভাঁজগুলো আছে আমাদের স্কিনের, সেই ভাঁজগুলো বোঝা যাবে না, ঠিক আছে।
সব থেকে বেশি এফেক্টেড হবে টার্মিনাল ফ্যালাংস গুলো। টার্মিনাল ফ্যালাংস গুলো একদম সরু সরু হয়ে যাবে, তো পুরো আঙুলটা দেখতে খোঁচা খোঁচা লাগবে আর কি, মানে সামনের দিকে সরু হয়ে যাবে, পেছনের দিকে মোটা হয়ে যাবে। টিপিক্যালি এই প্যাটার্নটাকে স্ক্লেরোডাক্টাইলি বলি। এখানে ছবি হয়তো দিইনি আমি, বুঝতে পারছো কিনা দেখো, এইখানকার দেখো যে চামড়ার ভাঁজগুলো সেটা কিন্তু আমরা ভালো করে দেখতে পাচ্ছি না, সবকিছু একই রকম হয়ে গেছে। তার সাথে এই যে কালার, এই কালার একই রকম কি না, পেল হয়ে গেছে। কি কারণে? কি কারণে? ইজ ইট ডিউ টু রেনল্ড ফেনোমেনন? নো। পেশেন্টকে আমরা ছবি তুলছি, টেবিলের উপর দিয়ে হাত রেখেছি, তাহলে ইট ইজ নট ডিউ টু রেনল্ড ফেনোমেনন, ইট ইজ ডিউ টু ফাইব্রোসিস। এতটাই ফাইব্রোসিস হয়ে গেছে যে ভেসেলস গুলো অবলিটারেট করে দিচ্ছে, ইস্টেমিক করে দিচ্ছে। এবং ইন জেনারেল ফাইব্রোসিস হওয়ার জন্য ভেসেলস গুলোকে ভালো করে দেখা যাচ্ছে না। ইউজুয়ালি আমরা পেল বা পিঙ্ক কালারটা কেন দেখি? ভেসেলস গুলো দেখতে পাই বলে, টিস্যুটা দেখতে পাই বলে। এই যে আমরা প্যালোটা এখানে দেখি কিসের জন্য? কারণ এখানে আমরা ভেসেলস গুলো একটা আইডিয়া করতে পারি, ছোট ছোট স্মল ভেসেলস গুলো একটা ইন জেনারেল একটা রং তৈরি করে, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না ফাইব্রোসিসের জন্য, সেই কারণে প্যালার হয়ে গেছে। স্কিন টাইটেনিং বুঝতে পারছো? পেশেন্ট হাতগুলো সোজা করতে পারে না বা ভাঁজ করতে পারে না, কারণ এদিকেও টাইট হয়ে আছে, এদিকেও টাইট হয়ে আছে। তাহলে এইরকম সিমটমস নিয়ে পেশেন্ট আসতে পারে। আর কি হতে পারে? এইখানে দেখো কেমন একটা ইনডিউরেটেড ফিট, তার সঙ্গে চামড়াটা ফিচারলেস বলা হয়, ফিচারলেস। হেয়ার ফলিকুল গুলো অনেক সময় অ্যাবসেন্ট হয়ে যেতে পারে ডিউ টু ফাইব্রোসিস। লাস্টলি এই স্টেজটা দেখো কিরকম হয়ে আছে, এতটাই বেশি টাইট হয়ে গেছে, হার্ট টার্ট গুলো সব ক্ষয়ে গেছে, আস্তে 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 ক্রিপলড হয়ে যাচ্ছে ভিতরের দিকে, মনে হচ্ছে কেউ একটা ভেতরের দিকে টেনে রিজর্ভ করে দিচ্ছে, তাই না? এইটা দেখো পুরো মিউটিলেটেড ফিঙ্গার্স হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো সেই স্টিল, স্কিন অফ স্টিল দিয়ে। দেখো এরকম যদি কন্ডিশন হয় এবং পুরো চারিদিকে যদি এরকম হয়, তাহলে পেশেন্ট থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারবে? পারবে না। তাহলে ইট উইল কজ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, খুব প্যাথেটিক। ঠিক আছে, এখানে দেখো গলাটাও পুরো টেনে ধরেছে, পুরোটা টেনে ধরেছে। তো এই হলো মোটামুটি স্কিন ফিচার্স। কিভাবে দেখবো? দেখো এটা মোটামুটি নর্মাল, মোটামুটি নর্মাল। এটা দেখো এইরকম 3-4টা ভাঁজ আসছিল, এখন একটা ভাঁজ আসছে, এখন আরো কম ভাঁজ আসছে, এবং ইন জেনারেল একটা মোটা ইনডিউরেটেড একটা চামড়া হয়ে গেছে। টিপিক্যাল, মানে এটা মিস করবে না তোমরা হোপফুলি। এবং লাস্টলি তুমি পিঞ্চ করতেই পারছো না, এতটাই বেশি টাইট হয়ে যায়, জাস্ট বোন মাসলস গুলোকে চেপটে লেগে থাকে। ঠিক আছে, সো দিস ইজ হাউ টু এক্সামিন স্কিন টাইটেনিং। আচ্ছা, আর কি হতে পারে? স্কিন টাইটেনিং খালি হাতে আর পায়ে হবে তো, যেগুলো দেখালাম, তার সাথে ফেসে হবে। ফেসে যদি স্কিন টাইটেনিং হয় তাহলে কি হবে? ফেসিয়াল এক্সপ্রেশন গুলো হ্যাম্পার্ড হবে। তার সাথে কি হবে? চোখ ও পলক ফেলতে পারবে না, চোখটা সবসময় হয়তো খোলায় রেখে দিতে হচ্ছে, এত উপরের দিকটা টাইট হয়ে গেছে বা নিচের দিকটা টাইট হয়ে গেছে। আর কি হতে পারে? মুখের চারপাশে স্কিন পাকার্ড হয়ে যাবে, মুখটা খুলতেই পারবে না, পুরো মাউথ ওপেনিং করতে পারবে না। খাবার খাওয়ার জন্য তো মুখটা একটা মিনিমাম লেভেলে ওপেন করতে হয়, সেটাও করতে পারবে না। তো এই পেশেন্ট যদি আইসিইউতে যায়, তাহলে এর মালামপাটি স্কোর আছে, মালামপাটি স্কোর, তাহলে এটা খুব পুয়ার হয়ে যাবে, মুখই ওপেন করতে পারবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিরকম পাকারিং হয়ে গেছে, মুখটা পুরোটা ওপেন করতে পারছে না, একটা মাউথটা ওর মতো হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখো সাদা 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 ডট হয়ে গেছে ডিউ টু ফাইব্রোসিস। নর্মালি লিপ তো লাল হয়, এটা দেখো কেমন হয়ে গেছে। এখানে দেখো এরকম পাংক্টেড ইয়ে আছে, তার সাথে একটা ডিফিউজ প্যালোর দেখা যাচ্ছে, এটা ধরো নর্মাল মিউকোসা, এটা দেখো কেমন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসছি স্কিন ম্যানিফেস্টেশন হলো নেক্সট অর্গান ইনভলভমেন্ট। সব থেকে যেটা টিপিক্যালি অর্গান ইনভলভ হয় এবং মোর কমনলি ইনভলভ হয়, সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। মেনলি এপিথেলিয়ামকে এরা ইনভলভ করে, পেরি এপিথেলিয়াল ফাইব্রোসিস করে। তো যে সমস্ত জায়গাতে এপিথেলিয়াম আছে সেই সমস্ত জায়গাতে ইনভলভ হয়। লার্জেস্ট এপিথেলিয়াম কোথায় দেখি, কে বলতে পারবে? লার্জেস্ট এপিথেলিয়াম লাং, লাংটা তো পুরোটা এপিথেলিয়াম। অ্যালভিওলার মধ্যে যেগুলো আছে সেগুলো কি এপিথেলিয়াম। তারপরে কি আছে? স্কিন, সেখানেও এপিথেলিয়াম। তারপরে কি আছে? ভেসেলস, সেখানেও এপিথেলিয়াম। তারপরে কি আছে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআইটি। তাহলে এই সমস্ত সিস্টেমে বেশি বেশি ইনভলভ হবে। আমরা স্কিন অলরেডি ডিসকাশন করে ফেলেছি। এরপরে যেটা আসছে সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। ওরোফ্যারিংসে আমরা অলরেডি মোটামুটি টাইট হয়ে গেলে যা যা হবে, তোমরা যদি ইন জেনারেল সেগুলো বলে দাও, আন্দাজে বললেও সেগুলোই ঠিক হয়ে যাবে। তাহলে মুখে কি হবে? মাউথ ওপেনিং হ্যাম্পার্ড হবে। ঠিক আছে, সেই কারণে কি হবে, যখন মাউথ ওপেনিং হ্যাম্পার্ড হবে তখন ও ঠিকঠাক গিলতে পারবে না, খাবারগুলো রিটেন করে যাবে। তার ফলে কি হবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হবে। তার ফলে কি হবে? মাউথে আলসারেশনস হবে। ঠিক, এটা আমরা যদি নাও পড়ি নাও দেখি তাও বলে দিতে পারবো। আর কি হবে তারপরে? নিচে
যদি নর্মালি কি আমাদের পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি অ্যাবজর্পশন তো আছেই, কিন্তু মোটিলিটি যদি না থাকে তাহলে তো খুব মুশকিল। তাহলে ইন জেনারেল মোটিলিটি হওয়ার জন্য তো একটা মিনিমাম ডিস্টেন্সিবিলিটি থাকা দরকার, সেটাই যদি না থাকে তাহলে সেটা হারিয়ে যাবে। তাহলে সেই ডিস্টেন্সিবিলিটি লস হওয়ার জন্য ইসোফেজিয়াল ডিসমোটিলিটি হবে, ইসোফেগাসটা কন্ট্রাক্টে করতে পারবে না, একটা লম্বা নলের মতো হয়ে থাকবে জাস্ট লাইক ট্রাকিয়া। তাহলে কি হবে, জিইআরডি হবে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হবে, তার ফলে কি হবে, ক্যান্সারের রিস্ক বাড়বে, তাই না? সমস্ত ফিচার্স গুলো হবে এখানে। এত ছোট লেখা তোমরা বুঝতে পারছো না, মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে দেখে নেবে। স্টোমাকে কি হবে, একই রকম গ্যাস্ট্রোপ্যারেসিস হবে, গ্যাস্ট্রোপ্যারেসিস হবে। আর কি হবে, গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটাসিয়া বলে একটা জিনিস হয়, যা জিএভিই, সেটা একটা হবে। যেহেতু পুরো থিকেন্ড হয়ে একটা স্প্যাজমেটিক একটা প্যানক্রিয়াস, সেই কারণে মিউকাসাল লুপগুলো লুমেনের দিকে প্রোট্রুড করতে থাকে, সেটা আমরা গাভে বলি গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটাসিয়া, সেটা পেতে পারি। ইন্টেস্টাইনে একই রকম জিনিস হবে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যানোরেক্টাম। মোটামুটি মোটিলিটি কম হয়ে গেলে যা যা হয়, ফাইব্রোসিস হয়ে গেলে যা যা হয় সেটা হবে। যদি বেশি বেশি করে ফাইব্রাস ফর্ম করে তাহলে অ্যাবজর্পশনে বাধা দেবে, তাহলে ম্যালঅ্যাবজর্পশন হতে পারে। সমস্ত কিছুগুলো তোমরা এখানে লিখে দিতে পারবে, টেবিলেও সেটা ডিটেলস আলোচনা করা হয়েছে। আচ্ছা, পালমোনারি ইনভলভমেন্ট, এটাও স্কিপ করলে চলবে না। মোস্ট ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট ইজ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট ইজ পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কোনটাতে বেশি কমন হয়, ডিফিউজ কিউটেনিয়াসে না লিমিটেড কিউটেনিয়াসে? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কি ফাইব্রোসিস, ফাইব্রোসিং প্যাটার্নটা বেশি যেখানে সেখানে হবে, সেটা কোথায়, ডিফিউজে। লিমিটেডের তো ভাস্কুলার প্যাটার্নটা বেশি হচ্ছিল, তার মানে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনটা লিমিটেডে বেশি হবে। ওই কারণে এই টেবিলটা আমি আবার এখানে রেখেছি। দেখো সবথেকে বেশি ইনভলভ হচ্ছে স্কিন, 90% ইন লিমিটেড কিউটিনিয়াস, 100% ইন ডিফিউজ কিউটিনিয়াস। রেনল্ডস ফেনোমেনন তারপরে আসছে, ইস্টেমিক ডিজিটাল আলসারস তারপরেই আসছে, আমরা অলরেডি তিনখানা আলোচনা করে নিয়েছি। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ তারপরে সবথেকে বেশি কমন কোথায়, 65% অফ ডিফিউজ কিউটিনিয়াসে আইএলডি অ্যাসোসিয়েটেড থাকে, তাই তো? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ 35% এর ক্ষেত্রে থাকে। পালমোনারি হাইপারটেনশন দুটো তো ইকুয়াল, কিন্তু ফর ইউর লেভেল তোমরা জেনে রাখো লিমিটেড কিউটিনিয়াসে বেশি হয়। তারপরে মায়োপ্যাথি, হেনাতানা, কার্ডিয়াক ইনভলভমেন্ট, স্ক্লেরোডার্মা, রেনাল ক্রাইসিস কোথায় বেশি হবে, ডিফিউজ কিউটিনিয়াসে বেশি হবে। এখান থেকে এই কয়েকটা পয়েন্ট যেগুলো আমি বলছি সেগুলো মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এই দিকের পিকচার একটু দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারছো, দিস ইজ দ্য নর্মাল লাং, রাইট? নর্মাল লাং। এখানে কি হচ্ছে দেখো, একটু সাদা সাদা আসছে, সেটাকে কি বলে? হ্যাঁ, এই সাদা সাদা আসছে, একটা ওপাসিফিকেশন আসছে, যেটা ঘষা কাচের মতো, সেটাকে কি বলে? গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। তো এখানে গ্রাউন্ড গ্লাস ওপাসিফিকেশন হয়েছে, এখানে গ্রাউন্ড গ্লাস ওপাসিফিকেশন আরো বেশি হয়েছে, বুঝতে পারছো? সো দিস ইজ দ্য টিপিক্যাল পালমোনারি ফিচার্স অফ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, রাইট? আচ্ছা আচ্ছা, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশনের ট্রিটমেন্ট কি দেবো? ডিজিটাল ইস্টেমিয়ার জন্য রেনল্ডস ফেনোমেননের ট্রিটমেন্ট কি দিচ্ছিলাম, তাহলে সেগুলো এখানে দেবো। কি কি দেবো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবো, আর কি দেবো? ফসফোডাইস্টারেজ 5 ইনহিবিটর দেবো, আলপ্রোস্টাডিল, হেনাতানা। আর কি দেবো, সরি টালাডাফিল, সিলিনাফিল, সেগুলো। আর একটা কি দেবো, বসেন্ট্রান, আম্ব্রিসেন্টান, সেগুলো দিতে এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা বলে। তাহলে ওই তিনটে আমরা এখানেও দিতে পারি, ঠিক আছে? অ্যাসোসিয়েশন করার চেষ্টা করবে। এরপরে আমরা আসছি রেনাল ইনভলভমেন্ট, ভেরি রেয়ার, কিন্তু মোর কমনলি কোথায় হয়, ডিফিউজ না লিমিটেডে? ডিফিউজ কিউটিনিয়াস, ডিফিউজ কিউটিনিয়াসে মোর কমনলি হয় স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস, ঠিক আছে? এটা হলো একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, খুব রেয়ারলি হয়, 5 to 10% অফ পেশেন্ট উইথ স্ক্লেরোডার্মা, দ্যাট ইজ সিস্টেমিক স্ক্লেরোসিস, নট স্ক্লেরোডার্মা, সিস্টেমিক স্ক্লেরোসিস। রিস্ক ফ্যাক্টর কি, আর্লি ডিফিউজ স্কিন ডিজিজ হয় যদি ইউজ অফ কর্টিকোস্টেরয়েড থাকে এবং যদি অ্যান্টি আরএনএ পলিমারেজ 3 অ্যান্টিবডিজ থাকে, এটা আমরা আগে ডিসকাশন করেছি, অ্যান্টি আরএনএ পলিমারেজ 3 অ্যান্টিবডি ওই টেবিলটাতে দেখো। তার সাথে যদি কর্টিকোস্টেরয়েড ইউজ করি তাহলে আবার রিস্ক বেড়ে যাবে। আর ডিফিউজ স্কিন ডিজিজ হলে রিস্ক বাড়বে, আগের দুটো মনে রাখতে পারবে, এইটা আলাদা করে মনে রাখতে হবে। স্টেরয়েড যদি আমরা ইউজ করি তাহলে তার রিস্কটা বাড়তে পারে, ঠিক আছে? সিস্টেমিক স্ক্লেরোসিসে ইন জেনারেল দেখবে স্টেরয়েডের খুব একটা রোল নেই, খুব মিনিমাম রোল আছে, যতক্ষণ না সেটা ক্রাইসিসের স্টেজে আছে। এই একটা কন্ডিশন যেখানে আমাদের হাই ডোজে আবি কর্টিকোস্টেরয়েড দিতে হতে পারে লাস্ট স্টেজে, এখন নয়। ইনিশিয়াল স্টেজে আমরা কি দেবো ট্রিটমেন্টে, স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিসে এসি ইনহিবিটর দেবো, যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন হাইপার অ্যাক্টিভিটি হবে, সেই যে সার্কেল অফ কি বলবো রেনাল শাটডাউন, সেই সার্কেলটা কাট অফ করতে হবে ব্লক করে। কি ব্লক করবো, এসি ইনহিবিটর দেবো। কি দেবো, এসি ইনহিবিটর এক্সাম্পল কি আছে, ক্যাপ্টোপ্রিল ইউজ করি না, রিসার্চ পারপাস ইউজ হয়, অ্যানালাপ্রিল বা রামিপ্রিল
বা লিসিনোপ্রিল এই সমস্ত জিনিসগুলো ইউজ করি। মোস্ট কমনলি আমরা আইভি হিসাবে এনালপ্রিল ইউজ করি বা আউটডোরে বা ওরাল হিসাবে র্যামিপ্রিল ইউজ করি, ঠিক আছে। স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিসের পেশেন্ট অলওয়েজ ইট উইল বি অ্যাডমিটেড ইন আইসিইউ, রাইট, কারণ মনিটরিং করতে হয়, হানাটানা করতে হয়, ঠিক আছে। তো এখান থেকে এটুকুই মনে রাখতে হবে। আচ্ছা, মাস্কুলোস্কেলেটাল ফেনোমেনন, সেখানে আমরা অলরেডি ওই প্রথম পেজে দেখেছি যে কি হবে, আর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে বাট ভেরি রেয়ার, জ্যাকার্ডস লাইক আর্থ্রোপ্যাথি হয় অনেক সময়। তার সাথে কি হবে, মিউটিলেশন হবে, ফিঙ্গার ডিস্টাল ফ্যালেঞ্জেস রিজলভড হয়ে যাবে, রিজলভশন হয়ে যাবে এবং জয়েন্ট ডিস্ট্রাকশন হবে, বিশেষ করে ফিঙ্গারসে আমরা দেখলাম ডিউ টু কন্ট্রাকচার অ্যান্ড অল, রাইট। এখানে দেখতে পাচ্ছ ডিস্টাল ফ্যালেঞ্জ দেখাই যাচ্ছে না, পুরো মিউটিলেটেড হয়ে গেছে, তাই না। চলো এখানে দেখো পুরো রিস্ট জয়েন্টের আলাদা করে বোনগুলো বোঝাই যাচ্ছে না, পুরো চেপে চেপে পুরো শেষ করে দিয়েছে, তাই না। আচ্ছা, নাও কামিং টু দ্য ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হলো সিমটোম্যাটিক, যে যেমন যেমন সিস্টেম ইনভলভ হবে তেমন তেমন সিস্টেম, এবং প্রত্যেকটা সিস্টেমে যদি সিভিয়ার ইনভলভমেন্ট হয় তাহলে আমরা ইমিউনোসাপ্রেসিভ দেবো। ইমিউনোসাপ্রেসিভ হিসাবে আমরা কি ইউজ করি, এখানে মাইক্রোফেনোলেট মফিটিল ইউজ করি বা সাইক্লোফসফামাইড ইউজ করি। এই পুরো টেবিলটা থেকে এটা তোমরা নির্দেশ নিতে পারো, প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদা ম্যানেজমেন্ট লেখা আছে, একটা জাস্ট নিতে পারো। রেনল্ডস ফেনোমেনন আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। আচ্ছা, জিআই ইনভলভমেন্টে কি দেবো, জিআই ইনভলভমেন্টের জন্য কি দেবো, মোটিলিটি কম হয়ে গেছে তাহলে কি দেবো, মোটিলিটি বাড়ানোর জন্য, কাইনেসিসকে বাড়ানোর জন্য কি দেবো, প্রোকাইনেটিক দেবো। প্রোকাইনেটিকের এক্সাম্পল কি মনে আছে কারো, প্রোকাইনেটিকের এক্সাম্পল ডোপামিন ব্লকার দেবো, ডি2 ব্লকার দেবো, ডোমপেরিডন, তবে ডোমপেরিডন ইজ পুয়ার প্রোকাইনেটিক, বেস্ট প্রোকাইনেটিক ইজ মেটাক্লোপ্রামাইড, রাইট। মেটাক্লোপ্রামাইড আমরা দিতে পারি, প্রোকালোপ্রাইড দিতে পারি, দিজ আর নিউয়ার প্রোকাইনেটিক ড্রাগস। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনভলভমেন্টে, গ্যাস্ট্রোপ্যারেসিস, বেসোফেজিয়াল ডিসমোটিলিটিতে, জিআরডির জন্য আমরা কি দেবো, প্রোটন পাম্প ইনহিবিটর, ভেরি গুড। আমরা তো অ্যাজ এ হোল প্যাথোলজিটাকে ট্রিট করতে পারবো না, কিন্তু অ্যাসিডিটিটা তো কমাতে পারবো, তাহলে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক তেমনি যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয় তাহলে অ্যান্টিফাইব্রোটিক ফ্যাক্টরস দিতে পারি, নিনটেডানিম, যদিও রোল খুবই কোয়েশ্চেনেবল, নিনটেডানিম আর একটা কি পিরফেনিডন, এই দুখানা পালমোনারি, বিশেষ করে যদি ফাইব্রোসিস হয় সেই ফাইব্রোসিসের দুটো ড্রাগ ইউজ হয়, জাস্ট নামগুলো মনে রাখো, নিনটেডানিম অ্যান্ড পিরফেনিডন। আমরা এখানে অনেক সময় দেখা গেছে নিনটেডানিমের কিছুটা হয়তো রোল আছে। আচ্ছা, আর কিছু সেরকম না, আইভিআইজি দেওয়া যেতে পারে, ঠিক আছে। জাস্ট এই জায়গাটাতে ফোকাস করছি, ঠিক আছে। চলো, সবকিছু সাপোর্টিভ মেনলি। একটা সাইকোসোশ্যাল ফ্যাক্টর হয়, বুঝতে পারছো, পেশেন্ট বুঝতে পারছে যে আস্তে আস্তে আমার সব পুরো শরীরটা কুকড়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে আমি, তো একটা হিউজ ডিপ্রেশনস অ্যান্ড অল ফিচার্স হয়, তো সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক্স বা অ্যান্টিডিপ্রেসিভস দিতে হবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট স্ক্লেরোডার্মা। আচ্ছা, এরপরে আমরা যাব, ঠিক আছে। চলো, অল্প সময় আছে, অসুবিধা নেই। মেন ব্যাপার হলো স্লাইডগুলো তোমরা পড়লেই হবে, ঠিক আছে। ক্লাসের পরে গিয়ে প্লিজ স্লাইডগুলো একবার পড়ে নিও, জাস্ট পড়ে নিও, ঠিক আছে। এরপর একটা খুবই ইন্টারেস্টিং ডিজিজ, IgG4 রিলেটেড ডিজিজ। IgG4 রিলেটেড ডিজিজ, IgG4 রিলেটেড ডিজিজ হলো, কেন আমরা রিলেটেড বলছি, কজড বলছি না, দেখা গেছে যে এই সমস্ত অসুখগুলিতে, আচ্ছা ব্যাপারটা এরকম ভাবে বলা যেতে পারে যে প্রথমে হয়তো দেখা গেল একটা ডিজিজ ডায়াগনোসিস হলো, তার নাম মিকুলিস সিনড্রোম। সেখানে কি হচ্ছে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সিক্রেশন কমে যাচ্ছে এবং সেখানে লিম্ফোসাইটিক একটা ইনফিল্ট্রেশন হচ্ছে, সেটা একজনের একটা ডিজিজের নাম দিল। প্যানক্রিয়াসে দেখা গেল সেখানেও একই ধরনের লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হচ্ছে এবং তার ফলে একটা প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, যেটা টাইপ 1 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস আমরা নাম দিলাম। তারপরে দেখা গেল রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হলো এবং সেখানেও লিম্ফ নোডগুলো একটা ডিফিউজ মাস তৈরি করলো লিম্ফোসাইটিক অ্যাগ্রিগেটসের জন্য। এই সমস্ত ডিজিজগুলোকে এক ছাতার তলায় এনে তার নাম দেওয়া হয়েছে IgG4 রিলেটেড ডিজিজ। IgG4 ইটসেলফ ডিজিজটা যে কজ করে সেটা আমরা বলছি না, কারণ আমরা জানি না সত্যিকারের IgG4ই এই অসুখটা করে কিনা। রাদার এটা ভাবা হয় যে IgG4 এর একটা প্রোটেক্টিভ রেসপন্স অফ আওয়ার বডি টু মিটিগেট দ্য ডিজিজ, সেই কারণে এটাকে বলা হয় IgG4 রিলেটেড ডিজিজ। এবং এই অসুখটা তাহলে মেজর তিনখানা অর্গান বা মেজর অনেকগুলো অর্গানকে, যে কোন বেসিক্যালি লিটারালি অ্যানি অর্গানকে ইনভলভ করতে পারে, তবে মেজর 3 থেকে 4খানা সিস্টেম ইনভলভ করে। নাম্বার 1 লিম্ফ নোড, তাহলে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হবে। নাম্বার 2 সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ইনভলভ করবে। নাম্বার 3 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস হবে, অ্যান্ড আদার্স কিছু ফিচার্স আমরা আলোচনা করব।
ঠিক আছে, তাহলে কোথায় কোথায় হয়, মেজর স্যালিভারি গ্ল্যান্ডসে হবে, প্যানক্রিয়াসে হবে, অরবিটসে হবে, অরবিটসে সিউডোটোমা তৈরি করে একই সময়। মোট কথা হলে লিম্ফোসাইটস গুলো অ্যাগ্রিগেট করছে দেহের বিভিন্ন জায়গাতে, এবং সেই অ্যাগ্রিগেটের সেকেন্ডারি যে প্যাথোলজিটা হচ্ছে সেটা IgG4 রিলেটেড ডিজিজের একটা পার্ট। ঠিক আছে, অরবিটে হতে পারে, সিডোটিউমার ফর্ম করবে, লিম্ফ নোডসে হতে পারে এবং রেট্রোপেরিটোনিয়ামে হতে পারে। ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে IgG4 বেড়ে গেছে। কত বেড়েছে? প্রায় 30 থেকে 40 গুণ বেড়েছে। নর্মালি আমরা IgG4 মাপি না, IgG4 মাপতে অনেক টাকা লাগে, একটু কস্টলি ইনভেস্টিগেশনস, সবার আমরা মাপতে পারি না। তো 30 to 40 টাইমস হয়। এবারে সমস্ত পেশেন্টেরই কি বাড়ে? অসুখটা হয়তো আমরা ডায়াগনোসিস করে ফেললাম, কিন্তু সমস্ত পেশেন্টের IgG4 বাড়ে না। নিয়ারলি 30% পেশেন্টের ক্ষেত্রে IgG4 সেরাম IgG4 যেটা নর্মাল থাকে। ঠিক আছে, হলমার্ক প্যাথোলজিক্যাল ফিচার, এটা সব থেকে বেশি তোমাদের জিজ্ঞেস করা হয়, কারণ পুরো ডিজিজগুলোকে কানেক্ট করা হয়েছে কি দিয়ে? বায়োপসি দিয়ে, তাই না? এখানকার বায়োপসি দেখলাম একই রকম দেখতে, প্যানক্রিয়াসের বায়োপসি করছি সেটা একই রকম দেখতে, রেট্রোপেরিটোনিয়ামের সিট থেকে ওখান থেকে বায়োপসি নিচ্ছি সেটাও পুরোপুরি একই রকম দেখতে, এবং তার সঙ্গে দেখা গেছে যে বেশিরভাগ পেশেন্টের IgG4 বেড়ে যাচ্ছে। সেই কারণে তো একটা ছাতার তলে তার নাম দেওয়া হলো IgG4 রিলেটেড ডিজিজ। তো সেই কারণে প্যাথোলজিক্যাল হলমার্কটা তোমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে। এখানে একটা টিপিক্যাল প্যাটার্নে কি হয়, লিম্ফোপ্লাজমাসাইটিক ইনফিল্ট্রেটস হয়, প্রচুর পরিমাণে লিম্ফয়েড সেলস, দ্যাট ইজ লিম্ফোসাইটস, এবং তার সঙ্গে প্লাজমা সেল ইনফিল্ট্রেটেড হয়। পুরো তোমরা যদি দেখো স্লাইডটা, তাহলে পুরো দেখবে ব্লু ডটসে ভর্তি। এত বেশি ব্লু ডটস, এত বেশি সেলস থাকে না ইন জেনারেল, তার মানে লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয়েছে, তার সাথে প্লাজমা সেলসের ইনফিল্ট্রেশন এসেছে। প্লাজমা সেল দেখতে কিরকম রং? একটু পিঙ্কিশ ব্লুইশ টাইপের, তাই না? সে তাহলে লিম্ফোপ্লাজমাসাইটিক একটা ইনফিল্ট্রেশন হয় মেনলি। তারপরে কি হয়, স্টোরিফর্ম ফাইব্রোসিস হয়। এই ফাইব্রোসিসের নাম মনে রাখতে হবে। স্টোরিফর্ম ফাইব্রোসিস কি জিনিস আমরা দেখছি, লেয়ারে লেয়ারে ফাইব্রোসিস হবে, স্লাইডটা দেখলে বুঝতে পারবে, লেয়ারে লেয়ারে ফাইব্রোসিস হয়, সেই কারণে তার নাম হয়েছে স্টোরিফর্ম ফাইব্রোসিস। এন্ড লাস্টলি কি হবে, অবলিটারেটিভ ফ্লেবাইটিস। ফ্লেবাইটিস কি জিনিস? ভেনিউলসের যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা ফ্লেবাইটিস বলি, ভেন সিস্টেমে। অ্যানজাইটিস হলো বেশিরভাগ আর্টেরিয়াল সিস্টেম, ভেনিউলস যদি হয় বা ভেনাস সিস্টেম যদি হয় সেটাকে আমরা ফ্লেবাইটিস বলি। তো সেই ভেনিউলস গুলো অবলিটারেটেড হয়ে যায়, মেবি ডিউ টু লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন, বাইরে থেকে বা ভেতর থেকে অবলিটারেট হয়ে যায়, এবং তার ফলে একটা ভাস্কুলোপ্যাথি হয়, সেটাকে বলে অবলিটারেটিভ ফ্লেবাইটিস। তাহলে মেনলি তিনখানা জিনিস হিস্টোপ্যাথোলজিক্যাল হলমার্ক। নাম্বার 1 লিম্ফোপ্লাজমাসাইটিক ইনফিল্ট্রেশন, নাম্বার 2 স্টোরিফর্ম ফাইব্রোসিস, নাম্বার 3 অবলিটারেটিভ ফ্লেবাইটিস। মনে থাকবে একদম পুরো এমসিকিউ পয়েন্ট, এই তিনখানা জিনিস মনে রাখতেই হবে IgG4 রিলেটেড ডিজিজে। আচ্ছা, আগে কি অসুখগুলোর নাম ছিল সেখানে এগুলো মনে করেছে, এই টেবিলটা স্কিপ করতে পারো। মিকুলিস ডিজিজ, কুটনার সিনড্রোম, রিডেলস থাইরয়েডাইটিস, নাম মনে আছে? আগের নাম ছিল এটা, কিন্তু এখন কিন্তু আমরা সেটা আর বলি না, এখন আমরা এটা IgG4 রিলেটেড ডিজিজের পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ধরে নিয়েছি। টাইপ 1 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, সেটা আগে বলা হতো, এখনো বলা হয়, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বলি আমরা, কিন্তু এটা হলো একটা ফ্যাসেট অফ IgG4 রিলেটেড ডিজিজ। আচ্ছা, এপিডেমিওলজি কিরকম হয়? এটা ডেফিনেটলি ইট ইজ নট সো কমন ডিজিজ, ইট ইজ রেয়ার ডিজিজ, ইউজুয়ালি মিডল এজড, এল্ডারলি, মেল। নোট করো, ইউজুয়ালি ম্যাক্সিমাম অটোইমিউন ডিজিজ কিসে হয়? ফিমেলে বেশি কমন হয়, এটা মেলে বেশি কমন, জাস্ট লাইক অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এটা বা স্পন্ডালোআর্থ্রোপ্যাথি, এটা মেলে বেশি কমন হয়। নোট, মেল ফিমেল রেশিও 3:1, 3 times more preponderant in developing IgG4 related disease. Constitutional symptoms, এখানে ফিভার ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে। অন্যান্য অটোইমিউন ডিজিজে কি ফিভার থাকে, এখানে কিন্তু ফিভার খুব একটা পাবো না। এখানে কি পাবো? ওয়েট লস পাবো, ওয়েট লস পাবো। ফিভার কোথাও আগুন লাগলে হয় ফিভার, তাই না? ইনফ্লামেশন হলে হয়, এখানে ইনফ্লামেশনের থেকে ইনফিল্ট্রেশনটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এটা এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু দ্যাট মে নট বি দ্য অরিজিনাল কজ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল ফিচার্স হলো ওয়েট লস। আর কি কি ফিচার পেতে পারি? অরবিটে স্টিরিওটিউমার পেতে পারি, অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি, জাস্ট আপনি ঝালিয়ে নাও। অরবিটে অ্যান্ড পেরিওরবিটাল টিস্যুতে আমরা স্টিরিওটিউমার পেতে পারি, এবং তার সঙ্গে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে অ্যাডেনাইটিস হতে পারে, ল্যাক্রেডেনাইটিস বলা হয়। ঠিক আছে, ইয়ার নোজ অ্যান্ড সাইনাসে সেখানেও লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হবে, তার কারণে এপিস্ট্যাক্সিস হতে পারে। আর কি হবে? স্যালাইভারি গ্ল্যান্ডসে সাবম্যান্ডিবুলার অ্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হবে। মেনিনজেসে কি হবে? প্যাচি মেনিনজাইটিস, লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন ইন মেনিনজেস, দিস উইল লিড টু প্যাচি মেনিনজাইটিস বা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস করতে পারে। আর কি হবে? হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি হাইপোফাইসাইটিস করে, লিম্ফোসাইটিক হাইপোফাইসাইটিস বলে একটা জিনিস আছে, সেটা করতে পারে। ঠিক, আর কি হবে? লিম্ফ নোডস, ডেফিনেটলি জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি করতে পারে।
থাইরয়েড গ্ল্যান্ড কি করবে তোমরাই বলো? রিডলস থাইরয়েডাইটিস আগে নাম ছিল, এখন সেটারই নাম দিয়েছি আমরা আইজিজি4 রিলেটেড ডিজিজ। কি পাবো বায়োপসিতে? বায়োপসিতে কি পাবো? রিডলস থাইরয়েডাইটিস বলো, ওই তিনটেই তো। কি পাবো? স্টোরিফর্ম ফাইব্রোসিস পাবো, লিম্ফোপ্লাজমাসাইটিক ইনফিল্ট্রেশন পাবো, অবলিটারেটিভ ফ্লেবাইটিস পাবো। ঠিক। লাংসে কি পাবো? একরকম জিনিস, ফাইব্রোসিস পেতে পারি, ইনফিল্ট্রেটস পেতে পারি, ক্যাভিটিস পেতে পারি। অ্যাওর্টাতে অ্যাওর্টাইটিস পাবো, যেটি ইনফিল্ট্রেশন। লিম্ফোসাইটস অনেক বেশি করে ঢুকে যাচ্ছে টিস্যুর মধ্যে, তাহলে যা হবে তাই পাবো। ঠিক আছে। রেট্রোপেরিটোনিয়ামে কি হবে? রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হবে। রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হলে কি অসুবিধা? রেট্রোপেরিটোনিয়ামের মধ্যে কি কি যায়? একটা হলো অ্যাওর্টা যায়, দিয়ে বাইফার্কেট করে, তাহলে সেখানে অবস্ট্রাক্ট করতে পারে। ঠিক। তাহলে পেরিফেরাল লিম্বে ইস্টিমিক হতে পারে, ইস্টিমি হতে পারে, তাই না? ক্লডিকেশনস হতে পারে। আর কি হতে পারে? রেট্রোপেরিটোনিয়াম, এটা ইম্পর্টেন্ট, কারণ এটাতে অনেক সময় ডায়াগনোসিস হয়, সেই কারণে আমি এটা ডিসকাশন করছি। আর কি আছে রেট্রোপেরিটোনিয়ামে? আর কি স্ট্রাকচার যায়? কার মনে আছে? ইউরেটার যায়, ইউরেটার যায়। তাহলে যদি ইউরেটারকে চেপে দেয় তাহলে কি হবে? হাইড্রোনেফ্রিসিস হবে। অনেক সময় এটা দিয়েও তোমরা ডায়াগনোসিস অ্যাজিউম করতে পারো, তাহলে হাইড্রোনেফ্রিসিস হবে। ঠিক। আর কি হবে? biliary প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হতে পারে। আর আদার অর্গানস কিছু আছে যেগুলো তো মোট কথা একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ। এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ? ল্যাক্রামেল গ্ল্যান্ড কোন দিকে থাকে? মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে? কার মনে আছে? ল্যাক্রামেল গ্ল্যান্ড মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে? হ্যাঁ, মিডিয়ালি। ল্যাটারালি থাকে, ড্রেইনটা মিডিয়ালি হয়। ঠিক আছে। তো দেখো ল্যাটারালি এখানে আমরা ল্যাক্রেডেনাইটিস পাচ্ছি। ঠিক আছে। এটা কি? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ফুলে গেছে। এটা কি? এইখানে দেখো একটা ইম্পর্টেন্ট ফিচার্স পাচ্ছি, এই আওটা নামছে, এই দিকে দেখো চেপে দিয়েছে, এইখানে দেখো চেপে দিয়েছে। কাকে চেপেছে? কমন আইলেক আর্টারিকে চেপে দিয়েছে। ঠিক আছে। তো দিস ইজ কেস অফ রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। ঠিক আছে। আওটাইটিস আছে, সেটা আমরা পেট স্ক্যান করলে বুঝতে পারবো ভালো। ডায়াগনোসিস, ইট ইজ দ্য ডায়াগনোসিস অফ এক্সক্লুশন রাদার দেন ইনক্লুশন। আর সমস্ত ওই অর্গান সিস্টেমের অসুখ আমরা রুল আউট করবো এবং তারপরে বায়োপসি করব এবং IgG4 সেরাম লেভেল দেখব। যদি IgG4 বাড়ে, বায়োপসিতে টিপিক্যাল ফিচার পাই এবং আর অন্য কোনো কজ না থাকে, তাহলে আমরা স্ট্যাম্প করব দিস ইজ এ কেস অফ IgG4 রিলেটেড ডিজিজ। এই টেবিল পড়ার দরকার নেই, আমি পুরো হেড টেবিল দেইনি ওই কারণে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেখো 20টা আছে, ইনক্লুশন ক্রাইটেরিয়া দেখো 8টা আছে, তার মানে অনেক বেশি আমাদের এক্সক্লুড করতে হবে বেশি, তাই না? ইনক্লুশন ক্রাইটেরিয়াতে খালি কি কি আছে? হিস্টোপ্যাথোলজি মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেই তিনখানা পয়েন্ট আছে কিনা দেখবো। আর ইমিউনো স্টেনিং এ IgG4 দেখবো, সেটা কিরকম কতটা বেড়েছে সেই অনুযায়ী। আর লাস্টলি কিছু ক্লিনিক্যাল ফিচার্স অবভিয়াসলি দেখতে হবে সমস্ত ডিজিজের ক্ষেত্রে। কেউ একজন জিজ্ঞেস করছিল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ কি? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো ক্লিনিক্যাল ফিচার্স এবং রেডিওলজিক্যাল বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস মিলে একটা গাইডলাইন ফর্ম করা হয় যে এই সমস্ত পয়েন্টগুলো থাকলে তখন আমরা সেটাকে ডায়াগনোসিস করব। ইনভেস্টিগেশনস হলো অ্যাজ এ হোল ইনভেস্টিগেশনস তোমাকে ইন জেনারেল তোমাদের বলতে হবে। তোমাদের লেভেলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া খুব কম লোক জিজ্ঞেস করবে, কেউ জিজ্ঞেস করবে না। তোমাদের জিজ্ঞেস করবে ইনভেস্টিগেশনস কি কি টেস্ট করবো, তার কি কি ফাইন্ডিং পাবো, কতটা ফাইন্ডিং পেলে কতটা ডিজিজ হওয়ার প্রবাবিলিটি থাকবে, এসব কেউ জিজ্ঞেস করবে না। ঠিক আছে। দেখো লেয়ারে লেয়ারে ফাইব্রোসিস, বুঝতে পারছো? স্টোরিফর্ম ফাইব্রোসিস, এইটা কি হয়েছে কেউ বলতে পারবে? অবলিটারেটিভ ফ্লেবাইটিস। দেখো এইটা ভেসেল ওয়াল, সেটা কি হয়ে গেছে? পুরোটাই অবলিটারেট হয়ে গেছে। কি এগুলো ব্লু ব্লু ডট গুলো কি? লিম্ফোসাইটস। ব্লু ডটস মানে লিম্ফোসাইটস, হিস্টোপ্যাথোলজিক্যাল সাইডে ব্লু ডটস। এখানে কত ব্লু ডটস দেখতে পাচ্ছ? ফাইব্রোসিস হয়েছে, তার মধ্যে ব্লু সিটস দেখতে পাচ্ছি, সেই কারণে থাকে থাকে ফাইব্রোসিস হয়েছে, সেই কারণে স্টোরিফর্ম ফাইব্রোসিস বলি। এখানেও একই রকম ভাবে আমরা কি পাচ্ছি? অবলিটারেটিভ ফ্লেবাইটিস পাচ্ছি, বোঝা যাবে? আর তার সাথে লিম্ফোপ্লাজমাসাইটিক ইনফিল্ট্রেশন আমরা দেখতেই পাচ্ছি। তাহলে তিনখানা ফিচার্স আমরা একটা স্লাইডে দেখতে পাচ্ছি। ট্রিটমেন্ট কি দেবো? লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয়েছে, ওয়ান্ডার ড্রাগ স্টেরয়েড অ্যান্ড এক্সেলেন্ট রেজাল্ট। এত বেশি স্যাটিসফ্যাকশন আর অন্য কোনো অসুখে পাবে না তুমি। ঠিক আছে। এত কিছু এখানে বেরিয়ে যাচ্ছে, ওখানে বেরিয়ে যাচ্ছে, পেশেন্ট কষ্ট পাচ্ছে, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, পেশেন্ট মনে ব্যাপার, পেশেন্ট খুবই বেশি অ্যাংশাস, তাকে স্টেরয়েড দিলে 3 সপ্তাহ পর পেশেন্ট ঠিক হয়ে গেল। তো তোমার মানে কি বলবো, ওই ডাক্তার ভগবান। ঠিক আছে। ইটস সাচ আ ডিজিজ। কিরকম ডোজে দিব? ইন জেনারেল ম্যাক্সিমাম যেরকম ডোজে দেওয়া হয় 0.75 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে। আমরা ডোজটা লিখলাম কারণ এই ডিজিজ তোমরা মনে রাখতেই পারো। ঠিক আছে। 2 থেকে 3 মাসের মধ্যে দেবো, আস্তে আস্তে টেপার করবো। ঠিক আছে। সাপোর্টিভ কেয়ার ডেফিনেটলি, যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে তার সাপোর্টিভ কেয়ার দেবো। আচ্ছা, এরপরে আসছি
জোগ্রেন সিনড্রোম খুব কম, ছোট্ট একটা ডিসকাশন হবে জোগ্রেন সিনড্রোম, আমার খুব একটা বেশি ডিসকাশনে যাব না, ঠিক আছে? কারণ কারণটা খুবই প্যারাডক্সিক্যাল, কারণ এটা হলো সব থেকে কমন অটোইমিউন কন্ডিশন। মোস্ট কমন অটোইমিউন কন্ডিশন কি? দিস ওয়ান, জোগ্রেন সিনড্রোম, ঠিক আছে? সেকেন্ড মোস্ট কমন বলো, পড়ানো হয়ে গেছে এটা। দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ রিউমাটোলজি। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি গুড, রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে মোস্ট কমন অটোইমিউন ডিজিজ ইজ জোগ্রেন সিনড্রোম, ঠিক আছে? জোগ্রেন সিনড্রোম, and it is also one of the most common associated condition. রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই সব কিছুর সঙ্গে জোগ্রেন সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে। জোগ্রেন সিনড্রোম জিনিসটা কি? অলসো নোন অ্যাজ সিক্কা সিনড্রোম, শুকিয়ে যায়। তাহলে যে কোনো কারণে যদি অন্য অসুখের সেকেন্ডারি হতে পারে বা প্রাইমারি হতে পারে, তাহলে যদি এসএলই সেকেন্ডারি হয় আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের সেকেন্ডারি হয়, তাহলে সেটাকে কি বলবো? সেকেন্ডারি জোগ্রেন। আর যদি আর অন্য কোনো ডিজিজ না থাকে, খালি জোগ্রেন সিনড্রোম হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি জোগ্রেন। সেরকম ভাবে ভাগ করতে পারি। এখানে কি হবে? এখানে শুকিয়ে যাবে। কি শুকিয়ে যাবে? চোখ শুকিয়ে যাবে। আর কি শুকাবে? স্যালাইভারি গ্ল্যান্ড শুকিয়ে যাবে। আর কি শুকাবে? নাক, নেজাল ক্যাভিটি শুকাবে। আর কিছু শুকানোর মতো জায়গা আছে আমাদের বডিতে? হ্যাঁ, আর ড্রাই আই বলে দেওয়া হইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভ্যাজানাল ড্রাইনেস হবে, বিশেষ করে ইয়াং ফিমেলের প্রচন্ড প্রবলেমেটিক এটা, ঠিক আছে? ভ্যাজানাল ড্রাইনেস হয়। তো যে সমস্ত জায়গাতে মিউকাস এবং মিশন সিক্রেটিং ব্যাপার স্যাপার আছে, সমস্ত জায়গাতে ড্রাইনেস হবে, ঠিক আছে? প্রচন্ড লাইফ হ্যাম্পার করে। আচ্ছা, তো নামটা যেহেতু জোগ্রেন সিনড্রোম, নামটা একটু জেনে রাখতে পারো, হেনরিক জোগ্রেন। সো ইট ইজ অপথলমোলজিস্ট। ডেফিনেটলি চোখ শুকিয়ে গেছে, চোখ কর্কর করছে, এটা আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হয়, তাহলে অপথলমোলজিস্ট এগুলো পিক করেছিলেন প্রথম। তাহলে হেনরি জোগ্রেন উনি প্রথম এটা দেখেছিলেন, এবং তার সাথে দেখলেন যে স্যালাইভারি গ্ল্যান্ড ইনভলভ হয়। তিনি নামকরণটা তিনি করেননি, তার পরের লোকজন তার নামে রেজিস্টার চেনে আর কি। আচ্ছা, কি হয়? ইট ইজ দ্য মোস্ট কমন অটোইমিউন কন্ডিশন, অলরেডি আমরা ডিসকাস করেছি। প্রিভ্যালেন্স হলো 0.6 to 1.5%। ওখানে আমরা লাখে দেখছিলাম, 10 লাখে দেখছিলাম। এই লাস্ট ডিজিজগুলো তো 10 লাখে দেখছি। প্রথম দুটো তিনটে ডিজিজ লাখে দেখলাম, এনাকে দেখছি 100-তে 1 থেকে 1.5 জনের হচ্ছে। তার মানে এটা ডেফিনেটলি কোয়াইট কমন। আনফর্চুনেটলি আমাদের মধ্যে কি অনেক ডেভেলপ করবো, তাই না? তো দ্যাট ইজ সো কমন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা তো হচ্ছে গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশনস, তার সঙ্গে কিছু এক্সট্রা গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশনস হয়, যেটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে? কি কি এই এক্সট্রা গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশনস গুলোই তোমাদের এমসিকিউতে আসে, ঠিক আছে? রেনাল্ডস ফেনোমেনন হতে পারে, তাহলে এটা কি হবে? সেকেন্ডারি রেনাল্ডস হবে ডেফিনেটলি। পলিআর্থ্রালজিয়া হবে, আর্থ্রাইটিস হবে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হবে, নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, টিপিক্যালি পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর কি পারপিরা হতে পারে। এগুলো হলো এক্সট্রা গ্ল্যান্ডুলার ফিচার্স। গ্ল্যান্ডুলার ফিচার্সে কি পাবো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ড্রাই আইস পাবো, ড্রাই মাউথ পাবো, প্যারিটি গ্ল্যান্ড সোয়েলিং পাবো, ভ্যাজিনাল ড্রাইনেস পাবো, ঠিক আছে? প্রিভ্যালেন্স অলরেডি ডিসকাশন করা হয়েছে। মেল ফিমেল এটা ভুল লেখা হয়েছে, ঠিক আছে? এটা 10:1, ফিমেল:1 হবে, ঠিক আছে? ইট ইজ মোর কমন ইন ফিমেল। এটা এডিট করে নিতে হবে, যাই হোক, এটা বলেও যেন এ করো না। জোগ্রেন সিনড্রোম ইজ মোর কমন ইন ফিমেল, 10:1, রাইট? 10 টাইমস মোর কমন ইন ফিমেল। প্রিভ্যালেন্স অফ সেকেন্ডারি জোগ্রেন, এটা অনেক সময় আমরা ধরি সব থেকে বেশি কমনলি অ্যাসোসিয়েটেড কার সাথে থাকে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপরে কে? সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। তারপরে কে? সিস্টেমিক স্ক্লেরোসিস। যে তিনখানা মেজর ডিজিজ আমরা এতদিন ডিসকাস করলাম, সেই তিনটে ডিজিজে সেকেন্ডারি পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে জোগ্রেন সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে, তার সাথে ইন জেনারেল পপুলেশনে থাকে। এই কারণে এটা মোস্ট কমন ডিজিজ, তাই না? হতেই হবে, কিছু করার নেই। ক্যান অ্যাফেক্ট এনি এজ, ইভেন অ্যাজ আর্লি অ্যাজ চাইল্ড, 5 ইয়ার্স অফ চাইল্ডেও দেখা গেছে। মোর দ্যান 5 ইউজুয়ালি ইনভলভ করে, লেস দ্যান 5 ইনভলভ হয় না। তাহলে চাইল্ড থেকে শুরু করে বুড়ো 8 থেকে 80 সবারই জোগ্রেন সিনড্রোম হতে পারে, কমন ডিজিজ হতেই পারে। টিপিক্যালি মিডল এজ উইমেন। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার আমার থেকে তোমরা ভালো বলতে পারবে। কি হবে? কেরাটোকনজাংটিভাইটিস, শিক্ষা। ডিউ টু ড্রাইনেস কেরাটোকনজাংটিভাইটিস হবে, চোখ লাল হয়ে যাবে, চোখ করকর করবে, এবং তারপরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কর্নিয়াতে ইরোশন হতে পারে, তাই না? সবগুলো হতে পারে। তারপরে কি হবে? জেরেস্টোমিয়া, মুখ শুকিয়ে যাবে। জেরেস্টোমিয়ার ফিচার্স কি পাবো? পেশেন্ট কি বলবে যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে? বলতে পারে। তার সাথে কি বলবে? খাবার খেতে অসুবিধা হচ্ছে, রুটি খেতে পাচ্ছি না, ভাত খেতে পাচ্ছি, পানি টানি দিয়ে ভাত খেয়ে নিতে পারছি। বলবে ভাত খাওয়ার মধ্যে আমাকে 4 বার পানি খেতে হচ্ছে।
সিমটমসগুলো তো এইভাবে আসে, সিমটমগুলোটা ডিজিজের ম্যানিফেস্টেশন হিসেবে আসবে, সিমটমগুলো এইভাবে আসবে, গিলতে পারছে না খাবার, কারণ খাবার গলার জন্য তো মিনিমাম অ্যামাউন্টে স্যালাইভা লাগবে, সেটাও থাকে না, তাহলে খাবার গিলতে পারছে না, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং থাকবে, ডিফিকাল্টি ইন চিউইং থাকবে, ঠিক। এবং যখনই কোনো একটা জায়গায় ড্রাই হবে, বিশেষ করে ওরাল ড্রাইনেস যদি থাকে, তাহলে দিস উইল লিড টু ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যালিটোসিস হবে, তাই না? ড্রাইনেস ইজ দ্য মেজর কজ অফ হ্যালিটোসিস, তাহলে ওরাল ড্রাইনেস থাকবে। আচ্ছা, আর কি হতে পারে? ল্যারিং, হ্যাঁ, কি কি সিমটমসগুলো এখানে দেখো। নাজাল প্যাসেজে হবে মিউটাল অবস্ট্রাকশন ফ্রম ড্রাইড মিউকাস, মিউকাস তো ফর্ম করছে কিন্তু তার সাথে জল নেই, তাহলে মিউকাসগুলো পাইলড আপ হবে ইন নাজাল মিউকোসা, নাজাল অবস্ট্রাকশন করবে এবং তার সঙ্গে ডেফিনেটলি দুর্গন্ধ হতে পারে। ল্যারিংসে হোর্সনেস অফ ভয়েস হবে, মিউকাস নেই, তাহলে দুটো যে ভোকাল কর্ড আছে সেটার ইয়ে হচ্ছে না, তাহলে হোর্সনেস অফ ভয়েস হবে। তারপরে কি হবে? ট্রাকিয়ার জন্য কাফ হবে, কাফ ওয়ান অ্যান্ড অনলি থিং। ভ্যাজাইনাতে ডিসপ্যারিনিয়া হবে, পেশেন্ট কেউ আসবে না ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে, বলবে ডিসপ্যারিনিয়া হচ্ছে। স্কিনে প্লুরাইটাস হবে, ডিসপ্যারিনিয়া টার্মটা সবাই জানা আশা করছে, ঠিক আছে। ডিফিকাল্টি ইন ইন্টারকোর্স, পেন ডিউরিং ইন্টারকোর্স। নাও ভার্চুয়ালি এনি এক্সোক্রাইন গ্ল্যান্ড মে বি ইনভলভ ইন দ্য ডিজিজ, রাইট? আচ্ছা, এই টেবিলটা আমরা স্কিপ করতে পারি। কি হয় ফিচার্স আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনফিল্ট্রেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভেসেলস গুলোকে দাবিয়ে দিচ্ছে, এই যে নর্মাল ভেসেল যেটা গোল থাকার কথা সেটাকে চেপটে দিচ্ছে, এবং ইন জেনারেল একটা লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হচ্ছে, অতটা এটা ফোকাস করার দরকার নেই। লাংয়ে আমরা দেখতে পাচ্ছি এটা লাং ইনভলভমেন্ট করতে পারে, সেখানে জিজিওস আসতে পারে, এটা এর সঙ্গে রিলেটেড নয়, সাইডটা ভুল করে হয়তো চলে এসেছে, যাই হোক। আচ্ছা, কি হয় আর জোগেন সিনড্রোমে? তো এই যে ক্রাইটেরিয়া গুলো, এখানে কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া আছে, সেকেন্ডারি জোগরেন্স হচ্ছে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে। ক্রাইটেরিয়া মনে রাখা দরকার নেই, আমরা যেহেতু এতক্ষণ যেগুলো ডিসকাশন করলাম এগুলো মেন ফ্যাক্টর, ঠিক আছে। ট্রিটমেন্টে আমরা কি পাবো? এখানেও আমরা মেনলি সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করব। চোখ শুকিয়ে যাচ্ছে, তাহলে আই ড্রপ দেবো, লুব্রিকেন্ট দেবো, আর্টিফিশিয়াল টিয়ার দেবো। মুখ শুকিয়ে যাচ্ছে, বেশি বেশি করে জল খেতে বলবো। আর কিছু এমন মেডিকেশন জানা আছে যেখানে ওরাল সিক্রেশন বাড়ায় বা ইন জেনারেল সমস্ত সিক্রেশন বাড়ায়? কি সিয়ালোরিয়া কোন ড্রাগের সাইড এফেক্ট ছিল? বেশি বেশি করে লালা ঝরে। অ্যান্টিকোলিনার্জিক, আমরা অ্যাট্রোপিনের সাইড এফেক্ট দেখতাম না, সরি উল্টোটা, কোলিনার্জিক ড্রাগস, সেভিমেলিন, পাইলোকার্পিন, সেই সমস্ত ড্রাগগুলো। অ্যাট্রোপিনে উল্টোটা হয়, মুখ শুকিয়ে যায়, ড্রাইনেস হয়, লাংটাকে শুকিয়ে যাওয়ার জন্য আমরা অ্যাট্রোপিন দিই, তাই না? তো এখানে উল্টোটা হবে, তো কি দরকার আমাদের? কোলিনার্জিক ড্রাগ দেবো। কি দেবো? সেভিমেলিন দিতে পারি বা পাইলোকার্পিন দিতে পারি, ঠিক আছে। আর কি এক্সট্রা গ্র্যানুলার কিছু ফিচার্স হতে পারে, সেগুলোর জন্য আমরা ট্যাকল করার জন্য ভ্যারিয়াস অ্যান্টি যে ডিমার্টস গুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে। এফেক্টিভনেস কোনো কোনো ক্ষেত্রে এফেক্টিভ হয়, কোনো কোনো ক্ষেত্রে এফেক্টিভ হয় না। ইন জেনারেল ম্যানেজমেন্ট ইজ সিমটোম্যাটিক ইন সিস্টেমিক, সরি, ইন জোগরেন সিনড্রোম, ঠিক। আচ্ছা, লাস্ট টপিক, 3 মিনিট লাগবে, ঠিক আছে। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, টপিকটা ইম্পর্টেন্ট। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম তোমাদের অনেক সময় শর্ট নোট আছে, ঠিক আছে। গাইনিতে আরো ডিটেলসেও পড়ানো হয়, অবস্টেটিশিয়ানে বেসিক্যালি। আমরা এখানে জাস্ট টাচ করব। কি হয় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমে? অসুখটার নামই হয়েছে একটা অ্যান্টিবডি দিয়ে, একটা গ্রুপ অফ অ্যান্টিবডি, ইট ইজ নট আ সিঙ্গেল অ্যান্টিবডি। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, ফসফোলিপিড কোথায় থাকে? সেল মেমব্রেনে থাকে, আরবিসি সেল মেমব্রেন বা সমস্ত সেল মেমব্রেনে বেসিক্যালি ফসফোলিপিড থাকে। তাহলে ডিফারেন্ট টাইপস অফ ফসফোলিপিডস এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে যে অসুখ হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। সব থেকে বেশি প্রবলেম হয় কোন জায়গায়? এন্ডোথেলিয়াম যে সমস্ত জায়গাতে থাকে, এবং স্পেশালাইজড এন্ডোথেলিয়াম যে সমস্ত জায়গাতে থাকে। এন্ডোথেলিয়াম কোথায় থাকে? ভেসেলসে। তাহলে আর্টেরিয়াল থ্রম্বোসিস করতে পারে, আর কি করতে পারে? ভেনাস থ্রম্বোসিস করতে পারে, আর কি করতে পারে? প্লাসেন্টাল যে সার্কুলেশন সেখানেও এটা এফেক্ট করে, এবং আলটিমেটলি ইট উইল লিড টু প্রেগন্যান্সি লস, বোথ আর্লি অ্যাজ ওয়েল অ্যাজ লেট প্রেগন্যান্সি লস করতে পারে। তাহলে মেনলি আমরা রিকারেন্ট প্রেগন্যান্সি লস যেটা বলে, তিনখানা ফিচার্স দিয়ে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে কিনা সেটা ধরার চেষ্টা করব। রিকারেন্ট থ্রম্বোসিস হচ্ছে বিট আর্টেরিয়াল বা ভেনাস, এবং তার সাথে প্রেগন্যান্সি লস হচ্ছে স্পেশালি ইন ফিমেল পেশেন্ট ডেফিনেটলি। তাহলে আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমটা প্রথমে মাথায় আনবো। যখনই মাথায় আনবো তারপরে আমাদের ভাগ করতে হবে যে ইজ ইট প্রাইমারি এপিএস অর সেকেন্ডারি এপিএস, কারণ সিগনিফিক্যান্ট পার্ট, নিয়ারলি 30%, 1 in 3 patient diagnosed with antiphospholipiid antibody syndrome will have concomitant systemic lupus erythematosus.
তাহলে ডেফিনেটলি এই যতগুলো ডিজিজ আমরা আলোচনা করলাম, প্রথমে আমরা প্রাইমারি দিয়ে তকমা দিয়ে দেবো না বা সিঙ্গেল ডায়াগনোসিস দেবো না দিস ইজ জোগ্রেন সিনড্রোম, নো। আদার ফিচার্স আছে কিনা সেটা আমাদের দেখি, তখনই আমরা ডায়াগনোসিস করবো জোগ্রেন। যদি আদার ফিচার বেশি থাকে তাহলে আমরা সেই অসুখটা বেশি ডায়াগনোসিস করবো। রিউমাটয়েড আর্থ্রাইটিসই লিখবো যদি টিপিক্যাল ফিট করে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে। ঠিক তেমনি এখানেও এসএলই আছে কিনা তার সাথে কনকমিটেন্ট সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোন কোন অ্যান্টিবডি আছে? অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি নাম মনে আছে কারো? সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1। এইটা সব থেকে বেশি স্পেসিফিক, সেই কারণে এটা অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে। বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 সেন্সিটিভ হলো অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। তিনখানে অ্যান্টিবডিজ আছে, কি কি বলো? অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 অ্যান্ড নাম্বার 3 লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এলএসই। ঠিক, এই তিনখানে অ্যান্টিবডির নাম মনে রাখতে হবে। এই অসুখটার একটা সিভিয়ার ভ্যারিয়েন্ট আছে, যেমন স্ক্লেরোডার্মার একটা সিভিয়ার ভ্যারিয়েন্ট কি ছিল? স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস ছিল। এখানে একটা সিভিয়ার ভ্যারিয়েন্ট হবে ক্যাটাস্ট্রফিক এপিএস বলে। ক্যাটাস্ট্রফিক এপিএস হলো এক সপ্তাহের মধ্যে 3 বা তার বেশি যদি অর্গান ইনভলভ হয় ডিউ টু দিস থিং, আর্টেরিয়াল বা ভেনাস থ্রম্বোসিস বা প্রেগন্যান্সি লস, তাহলে সেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক এপিএস। ক্যাটাস্ট্রফিক এপিএস এর ট্রিটমেন্ট কি দেবো বলো? স্টেরয়েড। কিরকম ডোজ? হাই ডোজ না লো ডোজ? হাই ডোজ। আইভি দেবো না ওরাল দেবো? আইভি দেবো। তাহলে হাই ডোজ আইভি মিথাইল প্রেডনিসোলোন আমরা 1 গ্রাম দিই টিডিএস করে। ঠিক আছে, সরি 1 গ্রাম 3-4 দিন কনজিকিউটিভলি দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। এপিডেমিওলজি, এটা রেয়ার বাট নট অ্যাজ রেয়ার অ্যাজ দোজ ডিজিজ। এটা কতটা হয়? 5 কেসেস পার 1 লাখ পপুলেশন ইয়ারলি, বা প্রিভ্যালেন্স আমরা বলতে পারি এভরি লাখ পপুলেশনে 40 থেকে 50 জনের হয়। আচ্ছা, এবারে যারই অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি আছে তারা সবাইকে আর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের রোগী নয়। আমরা প্রথম ক্লাসে ডিসকাশন করেছিলাম যে একটা বেসলাইন অটো অ্যান্টিবডিজ অটো ইমিউনিটি থাকতেই পারে, যদি না সেটা প্যাথোলজিক্যাল হয়। আমরা কজ জানি না যে কি কারণে আছে, কিন্তু থাকে। তো এক্ষেত্রেও নর্মাল আমাদের জেনারেল পপুলেশনেরই 5 to 10%, মানে আমাদের মধ্যে যদি আমরা সবার টেস্ট করি তাহলে হয়তো 3 থেকে 4 জনের আমরা পজিটিভ পেয়ে যাবো অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি পজিটিভ। কিন্তু তারা সবসময় পজিটিভ থাকে না, কখনো একটু বেশি থাকে কখনো একটু কম থাকে। যদি পারসিস্টেন্টলি এবং হাই টাইটারে পজিটিভ থাকে তখনই আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম কনসিডার করব, যদি পেশেন্ট আমার কাছে আসে কোনো ক্লিনিক্যাল ফিচার নেই, রাইট? আচ্ছা, কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস হয় আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। ভেনাস থ্রম্বোসিস মোস্ট কমনলি, দেন আর্টেরিয়াল থ্রম্বোসিস অ্যান্ড লাস্টলি প্রেগন্যান্সি লস, রিকারেন্ট প্রেগন্যান্সি লস। ঠিক আছে, ফিচার্সগুলো এখানে লেখা হয়েছে। ভেনাস থ্রম্বোসিসে কি হবে? ডিপ ভেন থ্রম্বোসিস হবে, পালমোনারি এম্বোলিজম হবে, লিবিডো রেটিকুলারিস হবে। লিবিডো রেটিকুলারিস কি জিনিস? সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস, মানে মোটামুটিক্যালি থ্রম্বোসিস রিলেটেড যে কোনো ভেসেলসে যাই হতে পারে, যা কিছু হতে পারে। সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস সব কিছু হতে পারে। আর্টেরিয়াল থ্রম্বোসিসে কি হবে? স্ট্রোক হবে, আর কি হবে? এমআই হবে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রেগন্যান্সি লস হবে, তার সাথে আদার কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, মাইগ্রেন, এপিলেপসি, কোরি, এগুলো অ্যাসোসিয়েটেড থাকে। আর্থ্রালজি, আর্থ্রাইটিসও থাকতে পারে, হ্যানাতানা এগুলো থাকতে পারে, এগুলো রেয়ার, মুখে একটা মনে রাখার দরকার নেই। অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড থাকতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া অ্যাসোসিয়েটেড থাকতে পারে। যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে অবভিয়াসলি আমাদের রুল আউট করতে হবে আদার্স কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া, ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যানাতানা। ঠিক আছে, মেইনলি এই তিনখানে জিনিস তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যান্টিবডিসগুলোর নাম খালি এখানে এই দিকের এই কটা মনে রাখবে, নামটা এইগুলো পড়ার কিচ্ছু দরকার নেই। অ্যান্টিবডিজ অ্যাগেন্স্ট কার্ডিওলিপিন, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 অ্যান্ড লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। কিভাবে টেস্ট করব সেখানে লেখা আছে। এটা এলাইজা দিয়ে করব, এটাও এলাইজা দিয়ে করতে পারি, আর এইটা করব এপিটিটি দেখে। এইটা তোমাদের কোশ্চেনে আসে যে আমরা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্টের কম না বেশি সেটা কিভাবে টেস্ট করব? এপিটিটি দিয়ে করব। ঠিক আছে, এপিটিটি। ঠিক আছে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এটা দিয়ে আমরা টেস্ট করি। ঠিক আছে, আচ্ছা, এইটা কি? দিস ইজ লিবিডো রেটিকুলারিস। তোমাদের পরীক্ষার হলে এমসিকিউতে বিশেষ করে এই ছবিটা দেবে, তারপরে বাকি ক্লিনিক্যাল সিনারিও দেবে। তো ডোন্ট গেট কনফিউজড, দিস ইজ লিবিডো রেটিকুলারিস। বুঝতে পারছো, থ্রম্বোসিসের জন্য একটা জালকের মতো হয়ে গেছে, নেট ড্রেস থাকে না সেরকম একটা জালকের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো দিস ইজ নোন অ্যাজ লিবিডো রেটিকুলারিস সিন ইন থ্রম্বোসিস, ভেনাস থ্রম্বোসিস মে বি সিন ইন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, রাইট? এখানে ক্লাসিফিকেশনটার নাম জানা রাখতে হবে, নাম মনে রাখতে হবে। এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষাতে কিভাবে ডায়াগনোসিস করব, কোন ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করব? রিভাইজড সাপোরো ক্রাইটেরিয়া।
কোশ্চেন যদি খুব ভালো ভাইবা দাও তাহলে আমরা জিজ্ঞেস করবো রিভাইজড সাপোরো ক্রাইটেরিয়া, এটা গাইনোকোলজিতে ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। এখানেও একই রকম ভাবে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে দেখতে পাচ্ছ কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, কিছু ল্যাব ক্রাইটেরিয়া আছে। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়াতে ভাস্কুলার থ্রোম্বোসিস, বিট আর্টেরিয়াল বা ভেনাস, প্রেগন্যান্সি লেস দ্যান 10 উইকস না মোর দ্যান 10 উইকস, জাস্ট 5 মিনিটস মোর, 5 না 2 মিনিটস মোর, হয়ে গেছে। লাস্ট স্লাইড। আর কিছু ল্যাব ক্রাইটেরিয়া আছে। ল্যাব ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করা হয়, খালি একটা সিঙ্গেল ভ্যালু ল্যাব ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডায়াগনোসিস করি না, এটা একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে 12 উইকস অ্যাপার্ট, এই তিনটে জিনিস মাথায় রাখো, দুটো জিনিস মাথায় রাখো। 12 সপ্তাহের গ্যাপে যদি পজিটিভ হয় পারসিস্টেন্টলি, তাহলে আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম বলবো। ধরে নাও একটা পেশেন্ট এসছে, প্রেগনেন্ট পেশেন্ট, যার প্রেগনেন্সি লস হয়ে গেছে, তার আমরা তখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি আপলা প্রোফাইল করলাম, তখন পজিটিভ আসলো, তাহলে কি তার ডায়াগনোসিস বলে দেবো যে দিস ইজ আপলা সিনড্রোম? নো। 3 মাস পরে আবার রিপিট করবো, তখনও যদি একই রকম ভাবে হাইড্রাটারি পজিটিভ হয়, তখনই আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করবো দিস ইজ আপলা সিনড্রোম। তার মানে এটা ডায়াগনোসিসটা রেট্রোস্পেক্টিভ। এই কোশ্চেনটাই করা হয় যে আপলা সিনড্রোম ইন প্রেগনেন্সি ডায়াগনোসিসটা প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ? ইন মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ আ রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস। তাহলে ক্রাইটেরিয়ার নাম ইচ্ছা হলে পড়তে পারো, ক্লিনিক্যাল সিনারিও পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। ট্রিটমেন্ট কি দেবো? ট্রিটমেন্টে তোমাদের মানে জাস্ট কমন সেন্স ইউজ করতে হবে। যদি ভেনাস থ্রোম্বোসিস হয় তাহলে আমরা কি দিই? ডিবিটি হলো, তাহলে কি দিই? অ্যান্টিকোয়াগুলেন্ট দিই। অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ওই থ্রম্বাসটাকে আস্তে আস্তে ডিজলভ করার চেষ্টা করি। তাহলে কি দিতে পারি? এনাক্সাপারিন দিতে পারি বা ওয়ারফারিন দিতে পারি। প্রেগনেন্সি থেকে আমরা ওয়ারফারিন দিতে পারবো? পারবো না। তাহলে কি দেবো? এনাক্সাপারিন দেবো, তাই না? ইট ইজ সো কস্টলি ড্রাগ এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি দিতে হয়। অনেক সময় প্রিভেন্টিভ দিতে হয়, আগে 2-3 বার প্রেগনেন্সি খারাপ হয়ে গেছে, তার মানে প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে আমরা অনেক সময় চালু করি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আর কি দেবো? যদি আর্টেরিয়াল থ্রোম্বোসিস হয় তাহলে অ্যান্টিপ্লেটলেটের রোল আছে। অ্যান্টিপ্লেটলেট কি? অ্যাসপিরিন। তাহলে আমরা লো ডোজ অ্যাসপিরিন দেবো। যে কোনো আর্টেরিয়াল থ্রোম্বোসিস, আমরা যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় তাহলে কি দিই? লো ডোজ অ্যাসপিরিন দিই। যদি স্ট্রোক হয়, ইসচেমিক স্ট্রোক হয়, তাহলে কি দিই? অ্যাসপিরিন দিই। ঠিক তেমনি আমরা এখানেও অ্যাসপিরিন দেবো। ইভেন ইন প্রেগনেন্সি বা বিফোর প্রেগনেন্সি আমরা অনেক সময় অ্যাসপিরিন দিই। তাহলে এই মেন যে মডালিটি অফ ট্রিটমেন্ট এই তিনখানা। তাহলে কি? লো ডোজ অ্যাসপিরিন দিতে পারি, অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি ইন দ্য ফর্ম অফ এনাক্সাপারিন বা ওয়ারফারিন, অ্যান্ড লাস্টলি লো ডোজ অ্যাসপিরিন তো বললাম, ঠিক আছে। এই তিনখানায় মেনলি দিতে পারি, ঠিক আছে। যদি এরপরে কন্ট্রোল না হয় তখন আদার্স কিছু ফিচার্স থাকে, প্লাজমা ফেরেসিস থাকে, হ্যানা গুলো তোমাদের লেভেলে দরকার নেই। সো দিস ইজ অল অ্যাবাউট রিউমাটোলজি। প্লিজ সাইটগুলো পড়বে। আমার লেকচারের ভিডিও যদি দেখতে ইচ্ছা হয় দেখবে, মনে হয় না ইচ্ছা হবে, কিন্তু স্লাইডগুলো অ্যাটলিস্ট পরীক্ষার আগে রিভিশন করবে। এর বাইরে তোমাদের লাগবে না, আই ক্যান গ্যারেন্টি। ইভেন তোমাদের নিট পিজির রিউমাটোলজির 90% এমসিকিউ এই জায়গা থেকে আসবে, এই স্লাইডগুলো থেকে আসবে। এর বাইরে একটা অক্ষর পড়ার দরকার নেই, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট রিউমাটোলজি।